আমার ড্রপ আউটের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই চারপাশের আচ্ছা। প্রেশার নিতে না পারা। তো আমি কি করব বলুন? লাইফে প্রায়োরিটি চেঞ্জ করা। মিডল ক্লাসকে এটা করতে হবে। খুব জোরে কোথাও তাক করে কোনো কিছু ছুড়তে পারেন এবং ওটা ঠিকভাবে লাগাতে পারেন। আপনি জীবনে কিছু একটা করবেনই করবেন। তো এখন মানুষ যদি প্রেশার নিতে না পারে, স্বাভাবিকভাবে সে এই জায়গাটা কোলাপস করে। ব্রেইন থিংস লাইক যে এই পারসনের কাছে তো রিসোর্সেস নাই। সে দুর্ভিক্ষে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মোহাম্মদ সজল ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আজকে আপনার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা আছে। তো ভাইয়া, আপনার তো একটা প্রতিষ্ঠান আছে, সজলস ডায়েট ফালসাফা। আবার আপনি থাইরো কেয়ারের সাথে যুক্ত, থাইরো কেয়ার বিডি। তারপর হচ্ছে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, এটার সাথেও আপনি যুক্ত, মেফেয়ার ওয়েলফেয়ার। এরকম অনেক জায়গায় আপনি কাজ করছেন। সো আপনার কাজের যে ক্রাইটেরিয়াটা, এইটা যদি শুরুতে আমাদেরকে একটু বুঝিয়ে বলেন, কারণ আমাদের অডিয়েন্সরা যারা আছে তাদেরও এই জিনিসটা আমরা ক্ল্যারিফাই করতে চাই যে একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এই কাজটা আসলে কি? ওকে, নিউট্রিশনের কাজ তো অনেক ওয়াইড স্প্রেড, বাট ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বেসিক্যালি যে জায়গাগুলো নিয়ে কাজ করে, তার মধ্যে ১ম এ আমি বলব যে ডায়াবেটিস এবং অল ডায়াবেটিস রিলেটেড ডিজিজ যেগুলো আমরা এনসিডি বলি, হুম, হুম, হুম। এইগুলো নিয়ে কাজ করে। এটা হচ্ছে আমাদের মেটাবলিক হেলথ পার্ট। আচ্ছা। এছাড়া সমস্ত হরমোনাল এন্ডোক্রাইন ডিসঅর্ডার হুম, হুম। যেগুলো হাইপোথাইরয়েডিজম, পিসিওএস, হ্যাঁ? হাইপারপ্রোলাক্টিনিমিয়া, এই ধরনের ডিজিজগুলো, এইগুলো নিয়ে আবার আমাদের কাজের একই সেগমেন্টের একটা ডিফারেন্ট পোর্শন। হুম, হুম। এটাও মেটাবলিক হেলথের ভিতর পড়ে, মেটাবলিক নিউট্রিশন। এরপরে আমাদের চলে আসে হচ্ছে রিপ্রোডাক্টিভ নিউট্রিশন। তো পিসিওএস একই সাথে মেটাবলিক অ্যান্ড রিপ্রোডাক্টিভ ২ টার ভিতরেই পড়ে। রিপ্রোডাক্টিভ হেলথের ভিতরে আমাদের দেখা যায় যে অনেকের পুরুষদের ভেতরে টেস্টোস্টেরন লেভেল কম থাকা, হুম। অনেকের স্পার্ম কাউন্ট কম থাকা বা আ লাইভ স্পার্ম কম থাকা, এই যে সমস্যাগুলো, এইগুলো নিয়ে কাজ করি আমরা। তারপর দেখা যাচ্ছে আইবিএস একটা কমন প্রবলেম অনেক মানুষের ভেতরে। প্রপারলি শাক বা দুধ হজম হয় না। আপনারা হুম, হুম, কমনলি হুম, হুম। জেনে থাকবেন যে অনেকের এই হ্যাঁ। প্রবলেমটা আছে। এই গ্রুপটা, এদেরকে নিয়ে আমরা কাজ করি। আমি সবার সহজভাবে বোঝার সুবিধার্থে আমি এভাবে বলছি, হ্যাঁ? as well আমরা ফ্যাটি লিভার ডিজিজ অ্যান্ড আদার মেটাবলিক ডিসঅর্ডার যেগুলো আছে এগুলো নিয়েও কাজ করি। আর এর পাশাপাশি ফিমেল ইনফার্টিলিটি, হুম, হুম। এটা নিয়ে আমরা কাজ করি। এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ নিউট্রিশনের পার্ট। ম্যাটারনাল চাইল্ড হেলথ, প্রেগন্যান্সি ডায়েট এবং খুব ক্রিটিক্যাল প্রেগন্যান্সি হুম, হুম, হুম। হাই যেগুলোকে আমরা রিস্ক হাই বা রিস্ক হ্যাঁ। প্রেগন্যান্সি বলি, এগুলো নিয়ে আমরা কাজ করি। প্রেগন্যান্সি পর পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা নিয়ে আগে সেভাবে কাজ ছিল না। আমি হুম, হুম। বাংলাদেশে স্টার্ট করেছি। পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে কাজ করি। অ্যাজ ওয়েল বাচ্চার জীবনের ১ম ১,০০০ দিন, হ্যাঁ? ফার্স্ট 1000 ডেইজ। এটা হচ্ছে একটা বাচ্চার গ্রোথ। লাইফে অ্যাকচুয়ালি একটা বাচ্চা কতদূর যাবে, হুম, হুম। তার অনেকাংশ তৈরি হয়ে যায় ফার্স্ট 1000 ডেইজ এ। তো এইটা নিয়ে আমরা খুব স্পেশালাইজড কাজ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, আপনারা হয়তো জেনে থাকবেন, প্রায় 15 ইয়ার্স ধরে এটা নিয়ে মানে খুব ডিপ ওয়ার্ক করতেছে, আলহামদুলিল্লাহ। আর এইগুলোর বাইরে অ্যাডোলেসেন্ট নিউট্রিশন, প্রপার গ্রোথ অ্যান্ড অ্যান্টি ওবেসিটি অ্যাক্টিভিটিস, হুম। এইগুলো সাধারণত আমরা ডায়েট অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সাপোর্ট করে থাকি। এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশনের প্রধান কাজ। এছাড়া আ অনেক কিছু আছে বাংলাদেশে লাক্সারি হিসেবে দেখা হয়। অ্যান্টি এইজিং, আচ্ছা। হ্যাঁ? তারপর হচ্ছে জেরিয়াট্রিক নিউট্রিশন বাংলাদেশে এখনো লাক্সারি পর্যায়ে আছে, বাট সেটা না। এখন একটা জিনিস আসছে জেরিয়াট্রিক প্রেগন্যান্সি। এটা যদিও একটু ওল্ড টার্ম। ৩৫ বছর বয়সের পরে যারা মা হতে চান, তাদের নিয়ে খুব স্পেশালাইজড কাজ আছে। তো এগুলো এখন আসছে, আমরা করছি। এই ব্যাপারগুলো আমরা হ্যান্ডেল করি। বাট ওইগুলো হচ্ছে ১ম এ যেগুলো বলেছি, আমাদের কোর ওয়ার্ক। এই জায়গায় ভাইয়া ফুড অ্যান্ড বা মোটা দাগে বলতে গেলে নিউট্রিশন আসলে অ্যাকচুয়ালি কোন লেভেলে ইমপ্যাক্ট ফেলে? যেমন খুব সাধারণ মানুষের কথা যদি বলি, যারা আসলে এই জিনিসগুলো নিয়ে হয়তো জানেন না
বা আসলে হচ্ছে চিন্তা করেন না বা করতে পারেন না। তাদের দিক থেকে যদি বলি একদম নরমাল মানুষের দিক থেকে, যে আমরা নরমালি জীবনযাপন করি, খাবার খাই, মাঝেমধ্যে অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে গেলে কি করি? আমরা ওষুধ খাই। আরো বেশি অসুস্থ হয়ে গেলে হয়তো কখনো আমাদেরকে সার্জারির শরণাপন্ন হতে হয় বা এরকম কোনো সিভিয়ার প্রসিডিউর এর ভিতর দিয়ে যেতে হয়। বাট এই যে সুস্থ থাকা এবং হচ্ছে সুস্থভাবে বাঁচা, তো এইটার পিছনে আসলে হচ্ছে প্রপার ডায়েট কিংবা নিউট্রিশনের ভূমিকাটা আসলে কেমন? এটাকে আপনি কিভাবে দেখেন? যে মেডিসিন বা মেডিকেশন ভার্সাস এই যে আগে থেকে ডায়েটগুলো মেইনটেইন করা বা এই জিনিসটাকে একটা হেলথি লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসা, যে প্র্যাকটিসটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মধ্যে থাকে না। বেসিক্যালি আমরা যদি বাংলাদেশের অবস্থা বলতে যাই, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু কোনো রকম বেঁচে থাকার জন্য বাঁচে। হুম, হুম। তো তাদের জন্য আসলে মানে গাছের গোড়া যেটা সারভাইভাল। আমরা যদি মানে জীবনকে একটা গাছ হিসেবে চিন্তা করি, গোড়াটা সারভাইভাল, তার উপরে যে কাণ্ডটা হবে দ্যাটস নিউট্রিশন। হুম, আর মেডিকেশন কি? গাছের রোগ হয়েছে, আপনাকে গাছটাকে বাঁচাতে হবে। ইমার্জেন্সি সাপ্লাই, সাপোর্ট, হ্যাঁ? এবং আ সুপার এমার্জেন্সি যেটা, সেটা হচ্ছে সার্জারি। হুম, এটা হচ্ছে ব্যাপার। সো বেসিক্যালি সারভাইভাল এবং নিউট্রিশন, এই ২ টা নিউট্রিশন বা লাইভলিহুড যদি আমি বলি, এই ২ টা ইন্টারকানেক্টেড। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষের এখন পর্যন্ত যে অবস্থা, আমাদের কিন্তু আয় যে পরিমাণ বেড়েছে মানুষের, মানে সাধারণ মানুষের, তার চাইতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক বেশি। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের সম্পদ কমছে। হুম, হুম। সারা পৃথিবীতে সাধারণ মানুষের সম্পদ কমছে। কিভাবে কমছে এটা হয়তো অন্য কোনো সময় বলা যাবে। তো সম্পদ কমার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখেন, একটা মানুষ আগের চেয়ে হয়তো বেশি আয় করছে, কিন্তু তার নিজের বিলঙ্গিংস, তার নিজের অ্যাসেট, এটার পরিমাণ ক্রমেই কমছে। আ আপনার বয়সে আপনার বাবার হয়তো তেমন কিছু ছিল না, কিন্তু আপনার দাদার জমি ছিল। হুম, তারপরে আপনার বাবা আসছে, আমার বাবা আসছে। তাদের ওই সময়ে জমি ছিল না, কিন্তু তারা কনফার্ম ছিল তারা একটা জমির মালিকানা পাবে। আমাদের সময়ে এসে কি হইছে? ভাগ হতে, হতে তো জমি কমছে, জমি তো আর বাড়ে নাই দেশে। রাইট। মানুষ বাড়ছে। পৃথিবীতে জমি বাড়ে নাই, মানুষ বাড়ছে। মানুষ হয়তো নতুন, নতুন জায়গা সাফ করতেছে। কিন্তু এই সাফ করার ব্যাপারটা কিছু বড় দেশের জন্য বেশি খাটে, যেখানে অনেক ব্যারেন ল্যান্ডস আছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা নেই। তো রিয়েল অ্যাসেটস তো কমছে। এখন ইনফ্লেশন যখন কোনো সোসাইটিতে বাড়ে, মানুষের রিয়েল ইনকাম কিন্তু কমে যায়। এটা ইকোনমির একটা হ্যাঁ। বেসিক প্রিন্সিপাল। সো এই বেসিকের জায়গা থেকে আমাদের রিয়েল ইনকাম কমতেছে। আমরা প্রয়োজনের চাইতে কম এফোর্ড করতে পারতেছি নিজেদের প্রয়োজনগুলাকে, যেটা দরকার। সো বাংলাদেশ একটা খুবই সাবস্ট্যান্ডার্ড জায়গায় মানুষ হুম, হুম। বিলং করে, ম্যাক্সিমাম মানুষ। আমি বলব যে সমাজের প্রায় ৯০% মানুষ। আমরা এখন যে অবস্থা দেখি বাজারের, আ যে মানুষটা মাসে ৳১,০০,০০০ মিনিমাম আয় না করতে পারে, তার কিন্তু নিজের পেছনে খরচ করার মতো প্রায় কিছু থাকে না মাসে। এটা আমাদের গ্রাউন্ড রিয়েলিটি। আ এখন ক্রাইসিস এর জায়গাটা দেখেন, নিউট্রিশনিস্ট কি করবে? মানুষকে সাজেশন দিবে। হুম, এটা তার কাজ। গভর্নমেন্টকেও অ্যাডভাইস করবে। হুম। নন গভর্নমেন্ট যে বিভিন্ন অ্যাক্টর আছে তাদেরকে কনসালটেন্সি দিবে। কিন্তু নিউট্রিশনিস্ট কিন্তু বাজার কন্ট্রোল করতে পারে না। না। আমি ক্রাইসিসটা দেখি বাংলাদেশের বাজারে। আমি তো ধরেন মানুষের ফুলকপি খাওয়া দরকার। ফুলকপি এভেইলেবিলিটি থাকতে হবে বেসিক। বাজারে না থাকলে মানুষ কিনতে পারবে না। মানুষের কেনার যে সক্ষমতা, ওই দামের ভেতর ফুলকপির দাম হতে হবে। না হলে মানুষ কিনতে পারবে হুম, না। তারপর থেকে কিন্তু আমার জায়গা শুরু হয়। রাইট। মানুষ যখন বাজার থেকে জিনিসটা নিয়ে আসতে পারবে। এখন আপনারা দেখবেন যে খুব অর্গানিক হাইপ মাঝে, মাঝে ওঠে বিভিন্ন ব্যাপার হ্যাঁ, নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? তো আমাদের সমস্ত ল্যান্ড তো আসলে কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড দিয়ে ভাসিয়ে দেওয়া হুম, আসলে। আ বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলাকে সচেতনভাবে গ্রিন রেভলিউশন এর পরে যে ইনটেনসিভ ফার্মিং আসে, এই ফার্মিং এর ল্যাবরেটরিতে তৈরি করা হয়। ল্যাবরেটরিতে পরিণত করা হয় আমি বলব ৭০ এবং ৮০ র দশকে। আমাদের সামনে মূলা ছিল। মূলাটা হচ্ছে তোমাদের আর চালের অভাব থাকবে না। হুম? তো দেখেন, চালের অভাব ব্যাপারটা খুব পলিটিক্যাল ব্যাপার।
government gets a panic attack when there is a crisis of rice. বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, গভর্নমেন্ট প্যানিক অ্যাটাক খায়। তো এটা ট্যাকল দেওয়ার জন্য গভর্নমেন্ট চিন্তা করলো কি আমাকে যেভাবে রাইস প্রোডাকশন বাড়াতে হবে। হাউ টু ডেস্ট্রয় অল দ্য ইকোসিস্টেমস, এক্সিস্টিং ইকোসিস্টেমস। আমাদের জেনারেশন যদি আমাদের আগের জেনারেশনের সঙ্গে কথা বলে আমরা শুনতে পাবো জমিতে ৩-৪টা ফসল হতো, হুম এখন ফসল হয় একটা, সর্বোচ্চ ২টা। ৩ ফসলি জমি বাংলাদেশে এখন খুব কম, এবং সেই একমাত্র ফসলটাও চাল মোস্ট অফ দ্য টাইমস। তো যেহেতু চাল কিন্তু খুব একটা লাভজনক শস্য না, হুম হুম, ফলে মানুষ কি করছে, কৃষিকাজ ছেড়ে দিছে গ্র্যাজুয়ালি, কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় চলে আসছে। এখন কৃষি বলতে আছে হচ্ছে চাল, কিছু জায়গা দেশের কিছু জায়গায় সবজির উৎপাদন ভালো, ওখান থেকে নিয়ে সারা দেশ চলে। হ্যাঁ, তো এখন যেহেতু কিছু জায়গায় ভালো, তারা কি করছে, তারা হাইব্রিড জাতগুলো অ্যাডপ্ট করছে, তারা প্রচুর ফার্টিলাইজার ইউজ করা শিখে ফেলছে। শিখে ফেলার কারণে হচ্ছে যেটা আমরা প্রোডাকশনের দিক থেকে কভার করতে পারতেছি, হুম কিন্তু এই প্রোডাকশনটা আমাদেরকে নিউট্রিয়েন্টস এনশিওর করতে পারছে না, কোয়ালিটি আচ্ছা ফুড এনশিওর করতে পারছে না। অর্গানিক তো একটা বিলাসিতা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। এক নম্বর, বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে যদি অর্গানিক ফুডের কথা বলা হয়, ইট উড সাউন্ড স্টুপিড টু দেম, সোজা কথা। হুম হুম আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের মতো ছোট একটা ল্যান্ডে যেখানে এত মানুষ থাকে, এইখানে অর্গানিকের চিন্তা করাটা ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট। অ্যান্ড এটার জন্য আপনাকে মানে অনেক ল্যান্ড 10-15 বছর ধরে ফেলে রাখতে হবে শুধু, হুম হুম, জাস্ট টু গেট ডিটক্সিফাই। তার ন্যাচারাল স্টেটটা ফেরত আনার হ্যাঁ, জন্য। ফেরত আসার জন্য, যেটা চেরনোবিল সিটিটা ফেলে রাখছে, হুম এরকম ব্যাপার অনেকটা। তো এখন এই ক্রাইসিসের মধ্যে হচ্ছে কি দেখেন, আমাদের সয়েল কোয়ালিটিতে ব্যাপক চেঞ্জ আসতেছে। আমরা কিন্তু অনেক গাছ কেটে ফেলে টপ সয়েলগুলোকে এক্সপোজ দিয়ে করে ফেলছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের মরুকরণের যে প্রক্রিয়াটা, ডেজার্টিফিকেশন, এইটা শুরু হয়ে গেছে। এই যে এখন আজকে 40-42 ডিগ্রি টেম্পারেচার হুম, উঠছে। এই যে আজকেই তো বাইরে কত গরম। হ্যাঁ, তো এই যে সিচুয়েশনগুলো ডেভেলপ হওয়া, আমাদের নদীতে পানি কমে যাওয়া, এই যে প্রসেসগুলো, হিউজ ইকোলজিক্যাল চেঞ্জ আসছে। এর ফলাফল হয়েছে কি, বাংলাদেশে কিন্তু মিনারেল কন্টেন্ট মাটির এটাতে চেঞ্জ আসছে এক। দ্বিতীয়ত আমরা এমন সব জাত ডেভেলপ করছি যেগুলো মিনারেল নেয় না। চিন্তা করে চেঞ্জটা কোন লেভেলে হয়েছে, ওই গাছটা আপনার মিনারেল নেবেই না মাটি থেকে। হুম, এগুলো কি বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমাদের ইন্ডিজিনাস প্ল্যান্টস না? অনেক ক্ষেত্রেই না, বীজের দখলটা কিন্তু চলে গেছে বহুজাতিক কোম্পানির হাতে। হুম এটা আমাদের কিছু করার নেই, বর্তমান পৃথিবী ব্যবস্থাটা এইভাবে চলছে, বিশ্ব ব্যবস্থা এর উপরেই আছে। ইভেন ভাইয়া মনোকালচারের কথাও যেটা বললেন যে একই জিনিস টাইম এন্ড এগেইন চাষ করা হচ্ছে, মানে আমি যদি দর্শকদের বোঝার জন্য একটা খুব সিম্পল এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমার কালার প্রিন্টারে কার্ট্রিজে তো হচ্ছে 4টা কালি থাকে। সো যে কোনো একটা যদি শেষ হয়ে যায় আমি কিন্তু এটা ইউজ করতে পারবো না বাকি 2-1টা থাকলেও। সো মনোকালচারে যেটা হয় একই নিউট্রিয়েন্টও হচ্ছে নিয়ে শেষ করে ফেলে। সো ওই মাটির মধ্যে তখন হচ্ছে ব্যালেন্স থাকে না। সো আমি অন্য কোনো একটা জিনিস চাষ করতে চাইলেও ওইটা আমি আসলে ঠিকমতো পারবো না। তো ভাইয়া যেটা বললেন যে ওটাকে আবার ন্যাচারাল স্টেটে ফিরে আসতে কিন্তু অনেক বছর ফেলে রাখা লাগে। তো ওই সুযোগও তো আসলে হচ্ছে বাস্তবতার মানে নিরিখে আমার নেই। তো প্রতিদিন খাবার লাগছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু খাওয়া একবেলা বন্ধ করব না, নপ এবং আমি পারলে মানুষের সাথে যুদ্ধ করবো এটা নিয়ে। হ্যাঁ। তো যে অবস্থাটায় আমরা আছি এখন, এই অবস্থা শ্রীলঙ্কারও গেছে। হুম, শ্রীলঙ্কা চেষ্টা করছে অর্গানিকে যেতে। এখন এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমাদেরকে নিউট্রিশনের কথা ভাবতে হচ্ছে, মানে উই আর ফাইটিং ফর সার্ভাইভাল রাইট নাও। হ্যাঁ, তো নিউট্রিশনের কোশ্চেনটা বাংলাদেশে এই স্বাধীনতার 50 বছর পরেও এখনো কিন্তু সোনার হরিণ মেজরিটির জন্য। তো 2015 সালে প্রধানমন্ত্রী জাতীয় পুষ্টি নীতি প্রণয়ন করেন 15 সালে। তো এরপর থেকে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে আমরা খাদ্যে তো স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, এখন হুম, পুষ্টিতে কিভাবে রাইট। স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়। ইন দ্য মিন টাইম ঘটছে আরেক ঝামেলা। কি ঝামেলা? এটা এক্সপেক্টেড ছিল। বাংলাদেশ তো এখন মধ্য আয়ের দেশ বলা হয় আরকি। আ আয়ের দেশ মধ্য, ব্যয়ের দেশ হিসেবে উচ্চ, এরকম একটা অবস্থা আরকি। তো এই যে ট্রানজিশন, গরিব দেশ থেকে মধ্য আয়ের দেশ হওয়াটা, হুম, এটার একটা নিউট্রিশনাল ট্রানজিশন আছে। যখন কোনো দেশ দরিদ্র থাকে, দরিদ্র দেশটাকে কিন্তু তার পপুলেশনের ট্রেন্ড দেখেন,
ইনকামের মেজরিটি সে খরচ করবে ফুডের পেছনে, হুম। তারপরও দেখা যাচ্ছে সে মানে মিট আপ করতে পারে না। সো আন্ডার নারিশ মানুষ বেশি বেশি থাকে। ট্রানজিশন ইকোনমির একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ২ ধরনের সমস্যা থাকে। ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন বলে। ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন ২ টাই থাকে। তো এইজন্য দেখা যাচ্ছে যে একই ঘরে বড় ভাই হচ্ছে বেশ মোটা তাজা 85-90 কেজি ওয়েট, ফ্যাটি লিভারে ভুগতেছে। ওই ঘরে ছোট ভাই দেখা যাচ্ছে 47 কেজি ওজন। তাকে প্রতিদিন সকালে কারো হেল্প নিয়ে বিছানা থেকে উঠতে হয়, এই হুম, হুম। অবস্থা লিটারালি। তো এইটা কিন্তু আমাদের মানে প্রায় প্রতিটা ঘরের একটা দৃশ্য। বা আমরা যদি বলি যে দেখা যাচ্ছে যে ছেলেটা বেশি শুকনা বা মেয়েটা একটু ওভারওয়েট, এই যে ক্রাইসিসগুলো জেনারেট হয়েছে। ডাবল বার্ডেন। দেখা যাচ্ছে বাচ্চা হয়েছে প্রিটার্ম, ওদিকে মা ওভারওয়েট হুম, হুম। হচ্ছে এগুলো। তো এইটার মধ্যে আমরা কিন্তু চলে আসছি এই যে ট্রানজিশনাল ইকোনমি, ট্রানজিশনের মধ্যে দিয়ে। এখন আমরা আগে ছিলাম লো ইনকাম কান্ট্রি, এখন মিডল ইনকাম কান্ট্রি, আমরা চলে আসি ট্রানজিশনে। ট্রানজিশনে আসার পর আমরা পুষ্টিনীতি পরিবর্তন করতে যাচ্ছি না। আমরা চাচ্ছি পুষ্টিনীতি এপ্লাই করতে হ্যাঁ। পুরনোটা। পুরানো রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট মানে সেন্স করা হয়েছে কবে? ১৯৬৯ সালে। হ্যাঁ? ৪ টা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি মেজর ছিল ওই সময়, ওইটার উপর ভিত্তি করে। তো এখন ১৫ তে যখন গভর্নমেন্ট দেখলো যে পুষ্টিনীতি প্রণয়ন করে সেটাকে বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে, তখন গভর্নমেন্ট দেখলো হ্যাঁ, হ্যাঁ, আরেক সমস্যা হয়ে গেছে কি? এখন মানুষের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। ওই সময় মেজর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির মধ্যে একটা ছিল ভিটামিন এ ডেফিসিয়েন্সি, হুম, হুম। রাতকানা রোগ। হ্যাঁ। এখন হয়েছে ডি ডেফিসিয়েন্সি। ওই সময় মেজর ক্রাইসিস ছিল আয়রন ডেফিসিয়েন্সি। সেটা এখন আছে, এর সাথে যোগ হয়েছে আরো ৪-৫ টা। আয়োডিন ছিল, আয়োডিন এখনো আছে হুম। ডেফিসিয়েন্সি। আরো কয়েকটা যোগ হইছে। লাস্ট প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন মানে খাবারের অভাব হুম, অভাব হুম। সোজা কথা। এইটা ছিল মানুষের। খাবারের অভাবটা চলে গেছে। প্রবলেমটা হয়েছে কি কোয়ালিটি ফুড। এটা নাই। আর এক গ্রুপ আছে মানে দেখেন ইনকাম ডিস্ট্রিবিউশন তো চেঞ্জ হইছে। হুম? আগে দেখা যেত কি সব মানুষই গরিব, অল্প কিছু খুবই ছোট একটা মানে এলিট ক্লাস ছিল। এখন এলিট ক্লাস, মিডল ক্লাস ২ টাই সাইজে বড় হইছে। হুম? এখন দেখা যাচ্ছে কি 30-40% মানুষ বেসিক এফোর্ড করতে পারে না। বাট এরকম 20-30% আছে they can afford way more than their basics. তো এখন তারা কনজিউম করেও এরকম যে কনজাম্পশনটা আসলে তাদের বডি নিতে পারে না। হুম। তো এই যে ক্রাইসিস, ওবেসিটি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ফ্যাটি লিভার, পিসিওএস এইগুলো এখন জেনারেট করছে। এরপর আমরা একটা মেজর পয়েন্ট মিস করি যেগুলো নিউট্রিশনাল হুম, ডিসকাশনের হুম, মধ্যে, হুম। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন এত ইম্পর্টেন্ট কেন? ১ নাম্বার রাইজ অফ ক্যান্সার, ১ নাম্বার। এবং ২ নাম্বার হচ্ছে খুবই আন্ডাররেটেড জিনিসটা, হরমোনাল ইমব্যালেন্সেস। মোস্ট অফ দ্য হরমোনাল ইমব্যালেন্সেস এর ভেতরে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কোনো টক্সিক মেটাল বা টক্সিক অর্গানিক অর হাইব্রিড কম্পোনেন্ট এগুলোর ব্যাপারটা কিন্তু থেকে যায়। এবং এরা কিন্তু আমাদের বডিতে আমাদের হরমোনগুলোর মতো আচরণ করে বডিতে ঢুকে গিয়ে। আপনারা যদি জেনোবায়োটিক্স লিখে সার্চ দেন গুগলে পাবেন। এনতার আছে। এইগুলো দেখেন ইন্ডাস্ট্রি গ্রো করছে আমাদের। এবং দুনিয়াতে যত নোংরা ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে মানে কোনো এনভায়রনমেন্টাল ব্যারিয়ার্স মানা লাগে না, সেগুলো কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, হ্যাঁ। চায়না এগুলোতে হয়। কেউ কেয়ার করে না এখানে এগুলো নিয়ে। সো এইগুলো জেনারেট করতেছে এখানে। এখন এই সমস্ত কিছু পার হয়ে যখন আমরা চিন্তা করি যে না আমরা মানুষকে কোয়ালিটি নিউট্রিশন দিব, তখন আসলে আমাদের হাতে খুব বেশি অপশনস থাকে না। হুম। বাংলাদেশে আপনি যদি মাসে 7 ডিজিটও ইনকাম করেন, আপনার পক্ষে কোয়ালিটি নিউট্রিশন পাওয়া খুব ডিফিকাল্ট। এবং আমার অনেক পেশেন্ট আছে, আমার সব পেশেন্ট এরকম না সুপার রিচ, বাট অনেক পেশেন্ট আছে যারা তাদের বাসার গোসলের পানিটা দেশের বাইরে থেকে নিয়ে আসে। হ্যাঁ? তো এখন তাদের কাজটাকে, হ্যাঁ, সে বেশি খরচ করতেছে। যে কিছু মানুষ কিন্তু এসব কাজ করতেছে। হ্যাঁ। সে দেশ ছাড়তে যাচ্ছে না, সে বাঁচবে। কিন্তু এই দেশের যে প্রবলেম গুলো সেগুলো সে নিবে না।
এখন হইছে কি, সে এটা এফোর্ড করতে পারে। আমার পুরো দেশ তো এটা এফোর্ড করতে পারবে না। Nope. এবং নিউট্রিশনিস্টরা সবসময় মাসকে নিয়ে চিন্তা করে। তো আমার ওই পেশেন্টের কথা চিন্তা করতে হবে যে কোনো সীমান্তবর্তী গ্রাম থেকে আসছে, যে কম বেশি একটা ছাগল চড়ায় আর কিছু মাটি কাটার কাজ করে বেঁচে থাকে। এইরকম মানুষও আসে। ব্যাপার হচ্ছে ওই মানুষটার জন্য আমি কি করতে বলবো? এখন দেখেন ওই মানুষটা কিন্তু আমি যা বলবো সেটা এফোর্ড করতে পারবে না। হুম। চ্যালেঞ্জ। এখন আমরা যেটা করতে পারি, মধ্যবিত্তের জন্য একটা রেকমেন্ডেশন দেওয়া যে আপনারা এটা করেন, এটা করেন, এটা করেন। তো আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে সাদা রঙের কার্বোহাইড্রেট খাওয়া, এইটাকে লিমিট করে ফেলা। হুম। আমি বলি মধ্যবিত্তরা সবচেয়ে অপচয় করে, সবচেয়ে বাজে খরচ করে। কেন করে? দে ওয়ান্ট টু অ্যাক্ট লাইক দ্য রিচ। এটা হচ্ছে মিডল ক্লাসের প্রবলেম। অ্যান্ড মিডল ক্লাস নিজের প্রায়োরিটি বোঝে না। তো দেখা যাচ্ছে কি, তার খরচ করার কথা হেলথের মধ্যে, সে কি করবে? সে হচ্ছে কক্সবাজার ট্যুরকে প্রায়োরিটি দিবে অল এজ গ্রুপে। এটা মিডল ক্লাসের মধ্যে পাওয়া যাবে। ভুল জায়গায় খরচ করা। দ্যাটস ওয়াই দের মিডল ক্লাস। দে গট দ্য এডুকেশন, বাট ওই প্রায়োরিটি মেকিংটা সে সবসময় ভুলভাবে করে আসে। তারপর দেখা যাচ্ছে কি, একটা মেয়ে হরমোনাল ইমব্যালেন্সে ভুগছে, তার ফ্যামিলি হয়তো তাকে মাসে 5,000 টাকা 7,000 টাকা হাত খরচ দেয় বা 10,000 টাকা হাত খরচ দেয়। মেয়েরা কিন্তু বেশ ভালোই হাত খরচ পায়। কিভাবে জানছি? আমার পেশেন্টদের কাছ থেকে। ঠিক আছে? তো ব্যাপারটা কি ঘটে, যেহেতু মেয়েরা ছেলেদের মতন, উম সাধারণত বাংলাদেশে মেয়েরা ছেলেদের চেয়ে কম নেশা করে। সো তাদের কাছে কিছু টাকা জমে। ছেলেদের প্রধান নেশা বাংলাদেশে কি? সিগারেট। সিগারেট। আচ্ছা। তো এইটার কারণে তাদের কাছে তো টাকা জমে। সেটা দিয়ে তারা কি করে? তারাও নেশা করে। ড্রেস কিনে, কসমেটিক্স কিনে। এখন সে যখন হরমোনাল ইমব্যালেন্সেস এ ভুগছে, সে কি করবে? সে চাবে তার ফ্যামিলি তার জন্য খরচ করুক। তো ফ্যামিলি হচ্ছে কি? ফ্যামিলির ডিসিশন মেকার দেখা যাচ্ছে সে এই ব্যাপারটা বোঝে না প্রপারলি। সে কিন্তু ওয়েট করবে। মেজরিটি কি করে? ওয়েট করে। যে আমার ফ্যামিলি আমাকে এফোর্ড করতে পারবে না এটা। সে কিন্তু নিজের চয়েসেস এ চেঞ্জ আসবে না, আনবে না। কেমন? তো এই যে ব্যাপারটা, লাইফে প্রায়োরিটি চেঞ্জ করা, মিডল ক্লাসকে এটা করতে হবে। কারণ সে যদি একবার অসুস্থ হয়, ভালোভাবে কিন্তু নিজেকে ট্রিট করার জন্য যা দরকার সবকিছু কিন্তু সে অ্যাফোর্ড করতে হুম, পারবে হুম, না। হুম। সো মিডল ক্লাস ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি। এইটা হচ্ছে প্রথম কথা, যে প্রায়োরিটি চেঞ্জ করা। সাদা রঙের কার্বোহাইড্রেট বাদ দিয়ে ব্রাউন অর রেডে শিফট করা। আমরা প্রচুর পরিমাণে আটা খাই, সাদা আটা, হ্যাঁ। ময়দা খাই। এটা চরমভাবে নরম না হওয়া পর্যন্ত আমাদের গরম মন ঠান্ডা হয় না। তো এখন এইটা না খেয়ে আমরা কিন্তু একটু পচা যেটা বার্লি খেতে ভালো না, বাট দ্যাটস ভেরি নিউট্রিশাস। এটা আমাদের অনেক কম গ্লুকোজ স্পাইক দেয় হুম, হুম। এবং সাস্টেইনেবলি আমাদের স্ট্রং রাখে লম্বা সময় ধরে। হ্যাঁ, এই জিনিসটা করা এখন কিন্তু মানে মেগা কর্পোরেশনগুলো এখন ব্যাপারটাকে মাথায় নিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, লাস্ট টাইম এসিআই এর সঙ্গে যখন আমার কথা হয়েছে, তো ওরা আমার কাছে নিয়ে আসছিল ওদের যে ব্রাউন রাইসটা, হুম। ওইটা ওরা এগুলো এখন মার্কেটে নিয়ে আসতেছে। তারপর মাল্টিগ্রেইন হ্যাঁ। আটাগুলো, এগুলো ওরা নিয়ে আসতেছে। তো সময়ের সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, কনজিউমার ট্রেন্ড যেদিকে যাচ্ছে, কর্পোরেশনগুলো সেগুলো সেদিকে মুভ করছে। মার্কেটে যখন একটা প্লেয়ার থাকবে, কি হবে? প্রাইস বেশি থাকবে, তারপর ডিমান্ড বেশি। হুম, হুম। কিন্তু মার্কেটে যখন অনেকগুলো প্লেয়ার চলে আসবে, তখন কম্পিটিশনের মাধ্যমে প্রাইসটা ফল হ্যাঁ। করবে। তো মিডল ক্লাসকে কি করতে হবে? ফার্স্ট প্রায়োরিটি চেঞ্জ করতে হবে। প্রায়োরিটি চেঞ্জ করার কয়েক বছর পরে সে কম দামি হেলদি প্রোডাক্ট পাওয়া শুরু করবে। কারণ তখন কিন্তু কর্পোরেশন মুভ করবে এই মার্কেটে। ডিমান্ড যেদিকে সেদিকে শিফট হ্যাঁ। করবে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাক্ট। আচ্ছা, প্রথমটা গেল। দ্বিতীয়ত হচ্ছে শারীরিক শ্রমের প্রতি তীব্র অনীহা। আমাদের দেশে আমি বলবো যে এইটা হচ্ছে কলকাতা থেকে ইম্পোর্টেড একটা ব্যাপার। হ্যাঁ, শারীরিক শ্রমের প্রতি তীব্র অনীহা। কেন বললাম কথাটা?
কারণ বাঙালি সারা জীবন খেটে খাওয়া জাতি ছিল। উই ওয়ার্কড হার্ড ফর জেনারেশনস। তো পরবর্তী যেটা হইছে ব্রিটিশরা আসার পরে আমাদের এখানে যে কলকাতা কেন্দ্রিক এলিটরা তৈরি হইছে যে ভদ্রলোক শ্রেণীটা, হ্যাঁ? এই শ্রেণীটা কিন্তু গায়ের মধ্যে কাদা লাগায় খুব অপছন্দ করতো। জাত চলে যেত তাদের। ভারী বোঝা বহন করা। তারা কিন্তু ব্রিটিশদের দেখাদেখি নিজেরা করতো না। আবার ব্রিটিশরা এইখান থেকে লন্ডনে গেলে সে কিন্তু নিজেরটা নিজে ক্যারি করতেছে। বাট এইখানে আসলে কিন্তু সে কি করতেছে? সে আ ২ জনের ঘাড়ে চড়ে যাচ্ছে। আমরা কিন্তু একটু মানে পাস্ট যে ফটোগ্রাফি গুলো ব্রিটিশ আমলের এগুলো দেখলে দেখব যে একটা ব্রিটিশ লোক প্রায়ই দেখা যায় যে ৪ জনের ঘাড়ে একটা পালকিতে চড়ে যাচ্ছে। এই কালচার এইখানে এসে করছে। কেন? এটা তার কলোনি। ওটা হুম, হচ্ছে হুম, তার হোমল্যান্ড। তো আমরা যেটা হইছি আমরাই কলোনিয়ালিজমের কারণে আমাদের মধ্যে খেটে খাওয়া জাতিটা হয়ে গেছে কি তারা খুব আরাম করতে চায় সবকিছু কিছুতেই কষ্ট করতে চায় না। শারীরিক শ্রমে তীব্র আপত্তি। Once upon a time I was a skinny boy whose weight was 44 kilograms. তখন আমি পড়ি হচ্ছে ক্লাস 10 এ। হুম, তো যে এই সময়টায় আমার বাবা আমাকে একটা জিনিস শিখাইছেন। এটা হচ্ছে তুমি শুধুমাত্র একটা জিনিসই তোমাকে শক্তিশালী করতে পারে। দ্যাটস লেবার। তুমি যদি গায়ে গতরে না খাটো তুমি কোনদিন শক্তিশালী হইতে পারবা না। আমি তোমাকে যাই খাওয়াই তুমি শক্তিশালী হইতে পারবা না। তো যেটা হচ্ছে আমি আমার ক্লাসে খুব দুর্বল একটা ছেলে ছিলাম। I got bullied by হুম, my classmates. তো সেইখান থেকে পরবর্তী ৩ বছর আমার একটা হিউজ ট্রান্সফরমেশন হয়। আমি বলব যে এই ট্রান্সফরমেশন এর পিছনে ২ টা জায়গা থেকে আমি ইন্সপায়ার্ড। আমার বাবার কাছ থেকে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাসুদ রানা। I studied a lot of কাজী আনোয়ার হোসেন। হুম। সো I got inspired from there. আর খুব সম্ভবত WWE দেখা এটারও একটু ভূমিকা আছে। আমি জানি না। তো later I developed myself as a uh, amateur bodybuilder for some few years. হুম, হুম, পরে আমি এটা কুইট করি। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মধ্যবিত্তের মধ্যে শারীরিক পরিশ্রমের তীব্র অনীহা আছে। এবং আমাদের স্টুডেন্টদেরকে যে কালচারটায় বড় করা হয় খুবই অ্যান্টি ম্যাসকুলিন কালচার। ইট হেটস ম্যাসকুলিনিটি। আমাদেরকে প্রমোট করা হয় হচ্ছে হলো গিয়ে কি তুমি যত বেশি পড়তে পারো, তুমি দিনে ১০ ঘন্টা পড়ো, তোমার আর কিচ্ছু প্রয়োজন নাই। হুম, তুমি ভালো একটা রেজাল্ট শিট নিয়ে বাসায় ফিরতে পারলে তোমার ৭ খুন মাফ। এক্সাক্টলি। এইটা হচ্ছে আমাদের কালচার। এখন দেখেন যে মানুষগুলো এই কালচারগুলো প্রমোট করে আমাদের প্রিভিয়াস জেনারেশনের বাবা-মারা, আমি বলব তাদের ফাইন্যান্সিয়াল আইকিউ অনেক কম। এটা তাদেরকে ডিসরেসপেক্ট করা হলে ইটস ডিসরেসপেক্ট। বাট উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন টু সে। কেন বলছি? কারণ আপনার বাচ্চা যদি শুধুমাত্র ভালো রেজাল্ট শিট নিয়ে আসে এবং আপনি মনে করেন যে এইটা আপনাকে খুব ব্রাইট ফিউচারওয়ালা একটা বাচ্চা দিবে, না, হুম, এটা সম্ভব না। কারণ একটা ব্রাইট ফিউচার, একটা ব্রাইট ক্যারিয়ার ডেভেলপ করতে গেলে আপনার শুধু রেজাল্টে ভালো স্কোর করার চাইতে অনেক বেশি দরকার হয় কমিউনিকেশন স্কিল। আপনার মানুষের সঙ্গে মিশতে জানতে হবে। কোথায় কি করতে হয়, কোথায় কি বলতে হয় এটা বুঝতে হবে। ইন্টারপার্সোনাল স্কিল যেটাকে আমরা বলি। এরপর আপনার কি লাগবে? আপনার ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং স্কিল, রিজনিং এই জিনিসগুলো কিন্তু লাগবে। ভালো মন্দের তফাৎ বিচার করা এটা বোঝা লাগবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রিস্ক টেকিং। এই জিনিসটা জানা লাগবে। আমাদের মধ্যে কিন্তু চাকরির ঝোঁকের এত মানে বাড়াবাড়ি থাকার ব্যাপারটা কি? আমরা লাইফে রিস্ক নিতে চাই না। হ্যাঁ, আমরা এক্সপেক্ট করি আমাদেরকে কেউ এমপ্লয় করবে এবং উই উইল লিভ হ্যাপিলি এভার আফটার। প্রেডিক্টেবল একটা লাইফ চাই। হ্যাঁ, প্রেডিক্টেবল একটা লাইফ চাই। কোনো রিস্ক নিতে চাই না। এখন এইটা করার কারণে যে ক্রাইসিসটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার জবটা যখন মানে ফিক্সড, আপনার আপনি মনে করতে পারেন যে আপনার কোনো কিছু হারানোর নাই। কিন্তু এটা কখনো সবসময় এরকম থাকে না। আপনার ইন্ডাস্ট্রি এখন যে জায়গায় আছে ১০ বছর পর সেখানে নাও থাকতে পারে। মানুষ যে এই যে মানে মনে করে যে না সে কোনো একটা জায়গায় সেটেল ডাউন করবে, হুম, হুম, এইটা আসলে প্র্যাকটিক্যাল না। এই জিনিসটাই প্র্যাকটিক্যাল না। আর এই যে রেজাল্ট শিট উইল কনভার্ট ইনটু মানি এইটা কোনো একটা সময় সম্ভব ছিল। হুম, কখন সম্ভব ছিল? আপনি পাকিস্তান আমলে যদি খুব ভালো রেজাল্ট করেন, হ্যাঁ, এইটা আপনাকে রেজাল্ট এনে দিছে। কিন্তু ইভেন বাংলাদেশ হওয়ার পর ১ম ২০ বছর এটা খুব ভালো রেজাল্ট খুব ভালো টাকা এনে দিছে। বাট এরপর কি হইছে?
দেশ কিন্তু এই যে ট্রানজিশন ইকোনমির কথা বলছি, ট্রানজিশন ইকোনমি চলে আসছে। এখন শুধু ভালো রেজাল্ট আপনাকে অনেক কিছু এনে দিবে না, আপনাকে আরো অনেক কিছু দিতে হবে। তো ওইগুলো দেওয়ার জন্য কি করতে হবে? আপনার মানুষের সঙ্গে মিশতে হবে, খেলাধুলা করতে হবে, মানুষকে বোঝা শিখতে হবে। আহ, একটা জিনিস আমাদের সাবকন্টিনেন্টের প্যারেন্টসদের মানে মাথায় থাকে না, সেটা হচ্ছে খুব সিম্পল একটা উদাহরণ দিই। আপনি যদি খুব জোরে কোথাও তাক করে কোনো কিছু ছুটতে পারেন এবং ওটা ঠিকভাবে লাগাতে পারেন, আপনি জীবনে কিছু একটা করবেনই করবেন। এটা হিউম্যান হিস্ট্রিতে প্রমাণিত। দেখেন স্নাইপাররা, হুম, সে কি করছে? সে প্রজেক্টাইল ছুটতেছে। হুম, বোলাররা, ফাস্ট বোলাররা, একটা ফাস্ট বোলার কি একটা ডায়মন্ড, হুম, পা দিয়েও কিন্তু ছোড়া যায়, পাওয়ারফুল কিক। সাপোজ জলাতান ইব্রাহিমোভিচ ও ক্রিস্টিয়ানো রোনালদো, পাওয়ারফুল কিক। হ্যাঁ, তো একটা শুটার সেও কিন্তু, আমি স্পোর্টসের কথা বলতেছি। কিন্তু আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রি তো আন্ডার ডেভেলপড। কিন্তু এটা একটা স্কিল গ্লোবালি, যে কেউ যদি খুব জোরে অ্যাকিউরেটলি কোনো কিছু ছুটতে পারে এবং টার্গেট হিট করতে পারে। টার্গেট হিট করতে পারে, তার একটা ফিউচার আছে। এটা হিউম্যান হিস্ট্রি থেকে শুরু থেকে এখন পর্যন্ত আছে। এরকম কেউ যদি ধরতে পারে খুব জোরে মুভিং কোনো অবজেক্ট, তারও একটা ফিউচার আছে। হ্যাঁ, সবসময় ছিল, সবসময় আছে, ভবিষ্যতে থাকবে। তো এখন কি করতেছে মানুষ? কিন্তু হাতে ধরে না। মানুষ এখন কি করে? মানুষ ড্রোন ইউজ করে, রাডার ইউজ করে, অনেক কিছু ডেভেলপ করছে মানুষ। যারা মিলিটারি টেকনোলজি নিয়ে ভালো জানেন তারা বলতে পারবেন। তো এখন তাহলে ওইটা একটা সেক্টর হিসেবে ডেভেলপ করছে। তো এইটা বললাম আমি খেলার ক্ষেত্রে। এখন কিন্তু খেলার তো শুধু কিছু ছুড়ে দেওয়ার ধরে ফেলা ব্যাপারটা এরকম না। খেলার মাধ্যমে যেটা হয়, মানুষের সেরেবেলাম ডেভেলপ করে, ব্রেইনের পিছনের দিকের যে অংশটা সেরেবেলাম, এইটা গ্রো করে। এখন এইটা গ্রো করার সাথে সম্পর্ক কি? আমাদের মুভমেন্ট, আমাদের পোশ্চার। হ্যাঁ, এখন আন্ডার ডেভেলপড সেরেবেলাম বা স্লিপি সেরেবেলাম নিয়ে একটা মানুষ ভাইভা বোর্ডে বসলো, তার রেজাল্ট সেটা অনেক স্ট্রং। তো এইচআর প্রথমে লোকটাকে দেখে কি ভাববে? ভাববে কি যে কনফিডেন্স নাই। এইচআর কিন্তু প্রথমে সেই কথাটা ভাববে। হ্যাঁ, ৫ নম্বর কম পেয়ে অ্যাক্টিভ সেরেবেলাম নিয়ে একটা ছেলে গেল, তার বডি গুড ল্যাঙ্গুয়েজের পোশ্চার, কথা বলবে। বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ। তো এইচআর কিন্তু প্রথমে ভাববে ওকে ঠিক আছে, ওকে মনে দিয়ে কাজ হয় হবে। একে কিছু হইতে পারে। হ্যাঁ, অটোমেটিক্যালি এই তো প্রথম ধরনের যে মানুষটা, তাকে হয়তো কোনো টেকনিক্যাল পজিশনে নিবে। হুম, তো সে যদি খুব বেশি ওভারহেলমিং কিছু না করে, সুপার আইকিউওয়ালা কিছু না হয়, মোস্ট লাইকলি হি উইল বি অ্যান আন্ডার অ্যাচিভার ইন হিজ ক্যারিয়ার। রাইট। হুম, তারপর দেখেন সে খেলতেছে না, সে রিস্ক নিচ্ছে না। রিস্ক নিয়ে সে শিখে নাই, টেন্স মোমেন্টগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় সে শিখে নাই। আমার একটা ফ্রেন্ড আছে নটরডেমে, আমার অনেকগুলো ফ্রেন্ডই আছে, ওরা এক্সেলেন্ট রেজাল্ট করতো কলেজ অ্যাডমিশন, কলেজের বা কুইজগুলোতে, কলেজের সেন্ট আপগুলোতে। যেটা হয়েছে অ্যাডমিশন টেস্টে এরা সবাই ভয়ানক রেজাল্ট করছে, কারণ কি প্রেশার নিতে পারেনি। আমার এখনো মনে পড়ে আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগের যে জুম্মার নামাজ ৩ দিন আগে ছিল বোধহয়, আমার মনে হচ্ছে পৃথিবী ভেঙে পড়তেছে আমার উপরে। হ্যাঁ, ওইটাই তো চাওয়ার সময়, চেয়ে নিতে হবে, পৃথিবী ভেঙে পড়ছে আমার উপরে। তো এরপরের ২-৩ দিন মানে আমার কাছে আসলেই মনে হচ্ছে প্রেশার কুকারে আছি। তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হইছে, এই সেম প্রেশার তাদের উপর দিয়েও গেছে। তারা প্রেশার ফিল করছে অনেক বেশি, কারণ এই প্রেশার মোমেন্টগুলা অ্যাবজর্ব করার এক্সপেরিয়েন্স তাদের ছিল না। দে ডিডন্ট প্লে। আমার জন্য আবার ব্যাপারটা ভাই উল্টাভাবে কাজ করছিল। যে কলেজে থাকতে এই কুইজগুলো দিতে যত প্রেশার ফিল করতাম, অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টে গিয়ে মেবি এই কারণে অত প্রেশার ফিল হয় নাই। বিকজ অলরেডি প্রেশার হ্যান্ডেল করতে, করতে অভ্যস্ত এরকম আরকি। সো মানে একেকজনের ক্ষেত্রে হয়তো একইভাবে একেকজনের কাজ ক্ষেত্রে করছে। একেক রকম হতে পারে ডেফিনিটলি। রাইট। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এখন সংসার জীবনে চলে আসছে হুম। মানুষের। হুম, কারণ মানুষটা তো সেইম। মানুষটা তো সেম। আর আরেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে প্রেশার এক্সপোজার। গেম থেকে মানুষ এক ধরনের প্রেশার নেওয়া শেখে, এক্সাম থেকে আরেক ধরনের প্রেশার নেওয়া শেখে। এক্সাক্টলি। তো কিছু মানুষ হয়তো এক্সামের যে প্রেশারগুলো এগুলো অনেক বেটার ডিল করে, সো সে এইটাকে ট্রান্সলেট করে তার ফার্দার এক্সামগুলোতে। কিন্তু আমি এখন পর্যন্ত যেটা দেখছি, সাধারণত যারা এক্সামের প্রেশার নেওয়াতে অ্যাডপ্ট করে ফেলে তারা অনেক এক্সামে ভালো করে, বাট ইন জেনারেল অন্য জায়গায় সাফার করে। তারা সাফার করে। হুম, এক্সাক্টলি। আহ,
আর লাইফ তো আসলে মানে এডুকেশন, এক্সাম এগুলো কিন্তু কিছুদিন থাকে লাইফে, একটা পার্ট পর্যন্ত। তারপর কি হয়, আপনার রিয়েল লাইফ এক্সাম হ্যান্ডেল করতেছেন। ইয়েস। কি হইছে? সকালবেলা আপনার মা স্ট্রোক করতেছে, দুপুরে আপনাকে অফিসে যেতে হবে। হ্যাঁ? তো সন্ধ্যার সময় এসে হাসপাতাল, রাতের বেলা জেগে থাকতে হবে। আপনি এই ধরনের স্ট্রেস হ্যান্ডেল করবেন রিয়েল আসলে। লাইফে। তো মানুষ কিন্তু ক্রাম্বল করে, কারণ তার প্রেশার নেওয়ার অভ্যাস নাই। তার তো এক্সাম নেওয়ার প্রেশারের অভ্যাস আছে। হুম। তো এখন ক্যারিয়ার তো অনেক কিছু। আমি একটা টিম ডেভেলপ করার চেষ্টা করছি ফর সাম 3-4 ইয়ার্স। হুম, হুম। গ্রুপ অফ 10 to 15 নিউট্রিশনিস্ট। আমি গ্রো করবো এদের সবাইকে প্রফেশনাল হিসেবে। হুম? মেজরিটি হচ্ছে কি? মেজরিটি হচ্ছে প্রেশার নিতে না পারে। মানে বিয়ে করতেছে, প্রেশার এখানে মেয়ে বেশি, স্বাভাবিকভাবে নিউট্রিশন সেক্টরে মেয়ে বেশি থাকে। হুম, তো বিয়ের পর প্রেশার নিতে না পারে কুইট করতেছে। হ্যাঁ, আচ্ছা। টক্সিক ফ্যামিলির রোল অবশ্যই থাকবে। বাট ইটস এক্সপেক্টেড টু এক্সিস্ট। হ্যাঁ? তো ক্যারিয়ারের শুরুতে ফ্যামিলি টক্সিসিটি বলেন, এনভায়রনমেন্টাল টক্সিসিটি বা জব এনভায়রনমেন্ট হুম, হুম, টক্সিসিটি, হুম। এভরিথিং শুড এক্সিস্ট অর লাইকলি টু এক্সিস্ট। কারণ পৃথিবীতে এত নন টক্সিক কোনোদিন ছিল না, থাকবে বলে এক্সপেক্ট করেও লাভ নেই আসলে। তো এখন মানুষ যদি প্রেশার নিতে না পারে, স্বাভাবিকভাবে সে এই জায়গাটা কোলাপস করে। তো আমার ড্রপ আউটের সবচাইতে বড় কারণ হচ্ছে এই চারপাশের আচ্ছা। প্রেশার নিতে না পারা। তো আমি কি করব বলেন? এখন আমাদের ফাইনেস্ট প্রফেশনাল তৈরি হবে তখন, যখন আমরা ছেলেপেলেকে প্রেশার নেওয়া, হার্ডশিপ শেখানো এইগুলাতে অভ্যস্ত করাবো। হুম? তো আমরা যেখানে ছিলাম আরকি, শারীরিক হুম, পরিশ্রমের হুম, অভাব। হুম। এইটার আরো একটা বড় ক্রাইসিস হচ্ছে আমাদের বেসিক মাসল গুলা ডেভেলপ হচ্ছে না। ইন্ডিয়াতে ২০১৪ তে একটা স্টাডি হয়েছিল। ওখানে বলা হচ্ছিল যে ইন্ডিয়ার মোটামুটি ৯ টা শহরে পুরুষদের মধ্যে 72% এর বেসিক মাসল মাসটা নাই। বেসিক 72 তো অনেক 72%, বড় পার্সেন্টেজ। হিউজ। বাংলাদেশের যদি আমরা দেখি, আমরা 60% এর উপরে দেখব এটা। আচ্ছা। এবং আমরা যাদেরকে ভালো স্বাস্থ্যের মানুষ মনে করি, মোটামুটি ৫ ফুট ৬ ইঞ্চিতে ৬৫ কেজি থেকে ৭০ কেজি। আমরা এটাকে জেনারেলি ভালো স্বাস্থ্য বলি। বাট আমরা যদি মানে বডি কম্পোজিশন দেখি, বেশিরভাগেরই দেখা যাবে কি 30% এর উপরে মাসল নাই। তো এই মানুষটা কিন্তু আসলে অসুস্থ হুম, হুম। ফান্ডামেন্টালি। কারণ তার বেসিক যে বডি কম্পোজিশন থাকার কথা সেটা নাই। সে অসুস্থ যদি এখন না হয়, ২ বছর পরে হবে। এটা লিখে দেওয়া যায়। অথবা খুব অল্পেই হচ্ছে মানে তার অবস্থা বেশি হ্যাঁ, খারাপ হয়ে যাবে। অল্পেই বেশি খারাপ হবে। অ্যান্ড মাসল কিন্তু আমাদের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে। কেমন? হ্যাঁ, খুব মাসকুলার কিন্তু খুব ভীতু, এরকম অনেক মানুষ আছে। ঠিক আছে? তো সেইটা হচ্ছে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। আচ্ছা। বাট মাসল কম হইলেই ভীতু হওয়ার সম্ভাবনা বেশি। স্ট্যাটিস্টিক্যালি একদম হ্যাঁ, এটাই এটা দেখা যায়। ট্রু। স্ট্যাটিস্টিক্স এর চাইতে বরঞ্চ মানে এটা বায়োলজিক্যালি এরকম হ্যাঁ। হওয়ার কথা আরকি হুম, মানুষটার, বায়োকেমিক্যালি। তো সম্ভাবনা ওইদিকে বেশি থাকে। তার মানে এই না যে খুব মাসকুলার মানেই খুব সাহসী। হুম, হুম। বাট অনেক মাসকুলার ভীতু মানুষ হ্যাঁ, এক্সিস্ট মানে করে। ওটা তো অ্যানোমালি বা হচ্ছে হ্যাঁ, এটা অ্যানোমালি। তো এখন আমরা তাইলে 2nd যে হ্যাবিট এর কথা বললাম, we must build good physique through building good muscles. এখন কিন্তু আমাদের প্রোটিনের অনেক এভেইলেবিলিটি। আচ্ছা। বাংলাদেশের মানুষ মানে গত ৩০০ বছরের মধ্যে এখন মনে হয় সবচাইতে বেশি প্রোটিন খায়। হুম। ৩০০ বছর না, ধরেন পলাশির পর থেকে আচ্ছা। আমরা বলব যে এখন সবচেয়ে বেশি প্রোটিন পাচ্ছে। কারণ ওই যে ক্লাইভ যে দ্বৈত শাসনের সময় নিয়ে গেছে সবকিছু, বক্সার যুদ্ধের পরে, এরপর যে গরিব হইছে বাংলাদেশের হ্যাঁ, মানুষের কিন্তু আর কোনো উন্নতি হয়নি পরের ২০০ বছরে। হ্যাঁ? তো এখন মানুষ প্রচুর পোল্ট্রি চিকেন খেতে পারে। এখন পোল্ট্রি চিকেনের অনেক বদনাম আছে, অনেক কারণে। সেগুলোতে না যাই। আমরা যেখানে স্ট্রেংথ এর জায়গাটা সেটা দেখি। আপনি যদি পোল্ট্রি চিকেন খেতে পারেন, খাওয়ার মতো ডিম আর মুরগি আছে আপনার কাছে। ঠিক আছে? এখন আপনি একটু ওয়েট তোলেন, বডির মাসল ফাইবার গুলো একটু স্ট্রেংথেন হোক। ওটা জোড়া দেওয়ার জন্য তো আপনি প্রোটিন পাচ্ছেন, কার্বোহাইড্রেট পাচ্ছেন। সো আমাদের পপুলেশনের যদি এখন লজিক থাকে এইটা যে না, আমি খেতে পাই না, না, এখন কিন্তু আমরা খেতে পাই এবং আমাদের ইতিহাসের বেশিরভাগ সময়ের চেয়ে এখন বেশি খেতে পাচ্ছি। হ্যাঁ? এবং এখন কিন্তু দুর্ভিক্ষ হয় না কোনো। সো অভ্যাস পরিবর্তন এইটা একটা মেজর জায়গা। মাইন্ডসেট। হ্যাঁ, আমরা যদি মাইন্ডসেট চেঞ্জ করি, শারীরিক পরিশ্রমকে পজিটিভ ভাবে দেখি, খেলাধুলাকে পজিটিভ ভাবে দেখি, তাইলে একটা পজিটিভ ডেভেলপমেন্ট আমরা ১ম ৫ বছরে না পেলেও ১০ থেকে ২০ বছরের মধ্যে একটা ভালো ডেভেলপমেন্ট আমরা পাবো। হুম। এবং আপনার যেকোনো ফ্যামিলির মেডিকেল কস্ট কমে যাবে যদি সেই ফ্যামিলিটা তার সমস্ত বাচ্চাকে ৫-৭ বছর বয়স থেকে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এনগেজ করে, বাইরে খেলতে দেয়। তো এইটা একটা মেজর জায়গা। কিন্তু শহরে তো এটাই ভাইয়া আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। হ্যাঁ, একটা সময় ছেলে ধরার ভয় একটা ইফেক্টিভ ফিয়ার ছিল।
হ্যাঁ, আর এখন কি হইছে, এখন কি হইছে মানে আমি যদি বলতে যাই অনেকে রেগে যাবে হয়তো আমার উপরে। এখন মানুষ বাচ্চা নিয়ে খুব ইনসিকিউর থাকে। তার বাচ্চা পিছিয়ে পড়ছে কিনা, আ বা তার বাচ্চা নষ্ট হয়ে যাবে কিনা, হ্যাঁ? ইত্যাদি, ইত্যাদি। তো এই যে ইনসিকিউরিটি দেখেন বাচ্চা নষ্ট হলে কিন্তু বাসায় থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ইটস ইম্পসিবল টু প্রিভেন্ট, তাই না? আহ তো এই ব্যাপারটা মানুষের একটু বোঝা উচিত, চিন্তা করা উচিত। আর ছেলে ধরার ভয় এখন মনে হয় আগের চেয়ে কমছে। আমার যেটা মনে হয় আমরা ছোট থাকতে বেশি ছিল। হুম। বাট পাচার বা এই জাতীয় সমস্যা এটা এখন মনে হয় আগের চেয়ে রেগুলেটেড হয়ে আসছে। যেটা হইছে এখন তো ঢাকায় এট লিস্ট গলিগুলা আছে। এখন না গলিতেও কেউ খেলে না। আ আগে ছেলেপেলে শীতকালে ক্রিকেট খেলতো গলিতে, ব্যাডমিন্টন খেলতো। এখন ব্যাডমিন্টন খুব অল্পই খেলা হয়। ক্রিকেট খুব কম দেখি। ফুটবল তো কেউ খেলেই না। ব্যাডমিন্টন ইজ এ স্পোর্ট, ফুটবল ইজ এ স্পোর্ট। ক্রিকেটের স্পোর্ট বলা যায় না। ক্রিকেট সর্বোচ্চ একটা অ্যাক্টিভিটি হইতে পারে। তো দেখেন বল একটা, ব্যাট একটা, দাঁড়ায় থাকবে বাকি ৯ জন। ঠিক আছে? তো ক্রিকেটকে আমি এইভাবেই ডিফাইন করি আরকি। এটা অ্যাক্টিভিটি। এখন আমাদের একটা মেজর ইমপ্রুভমেন্ট এর জায়গা হচ্ছে, আমরা যদি বাসায় ছোট, ছোট টেবল টেনিস কোর্ট বসাই বা এট লিস্ট বিল্ডিং এ একটা করে টেবল টেনিস কোর্ট থাকে। এইটা ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু খেলতে পারে। হ্যাঁ? তো আরবান নিউট্রিশন এ একটা ইম্পোর্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে এটা যে, কম জায়গার মধ্যে কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তে চেঞ্জ হুম। নিয়ে আসা যায়। এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা মনে হয় পারবো। এটা খুব এক্সপেনসিভ কিছু না। এটা একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে টু হ্যাবিচুয়েট দ্য কিডস উইথ ওয়েটস। আমি আমার পেশেন্টরা যারা ছোট বাচ্চা নিয়ে আসে ৫-৬ বছরের, হুম। সবাইকে বলি বাচ্চাকে একটা ওয়েট ঠেলা শিখান। সে কোনো অবজেক্ট ভারী এবং ভোঁতা অবশ্যই শার্প হওয়া যাবে না, পয়েন্টেড হওয়া যাবে না। এটাকে সে পুশ করা শিখুক। এখান থেকে তার মাসল অ্যান্ড বোন ডেভেলপমেন্ট শুরু। হ্যাঁ? আ আমরা এটা কত বছর থেকে শুরু করা উচিত? ২ বছর। আচ্ছা। মানে বাচ্চারা যখন ভালো করে নিজে হাঁটতে হ্যাঁ, শিখে ব্যালেন্স রেখে। সে ৫০০ গ্রাম থেকে শুরু করুক, সে হুম। ২০০ গ্রাম থেকে শুরু করুক। বাট সে শুরু করুক। আ আ আমি আমাদের একজন ফিটনেস কোচ তেহজিব রহমান ভাই, যাকে আমি খুবই রেসপেক্ট করি। উনার কাছ থেকে আমি একটা গল্প শুনেছি। আ গল্পটা হচ্ছে আ সম্ভবত মাইলো অর স্যামসন ২ জনের একজন। সম্ভবত মাইলো। একজন গ্রিক বীর। এই গ্রিক বীর সে একটা ছোট বাছুর নিয়ে চলাফেরা করা শুরু করে। তো সেও বড় হতে থাকে, বাছুরও বড় বাছুরটাও হতে বড় থাকে। হচ্ছে। ইভেনচুয়ালি দেখা যায় কি সে ঘাড়ে একটা ষাঁড় নিয়ে হাঁটতেছে। হইছে কি তার তো গ্রোথটা এভাবে হইছে। হ্যাঁ? আমাদের একটা সময় দেখা গেছে বিটিভিতে আমি এরকম বিজ্ঞাপনও দেখছি যে শিশু শ্রমের কারণে বাচ্চাদের মাথায় ওয়েট দেওয়া হচ্ছে যেজন্য তার হাইট কমে যাচ্ছে। হ্যাঁ, এটা পসিবলি সম্ভব। কিন্তু আপনি ওয়েট একদম রিমুভ করে দিলেন তার লাইফ সাইকেল থেকে। এটা আবার খারাপ। তো এই জায়গাটা আমাদের একটা মেজর পয়েন্ট যে আমাদের কিছু ওয়েট এবং কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এনগেজ করা লাইফে। এই ২ টা জিনিসের উপর ৩ নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে বসে থাকার প্রতি ভালোবাসা কমানো। We are addicted to sitting. একদম। হ্যাঁ? তো এইটা একটা সমস্যা। এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি এটা নিয়ে আমাদের আরো ভাবতে হবে আসলে। এটা গ্লোবাল প্রবলেম। অ্যান্ড নেক্সট কামস স্লিপ। আ আমার আমার আ আমার কাছে মনে হয় ঢাকার প্রতিটা অঞ্চলের মানুষের ব্যাপারে আমার কিছু অবজারভেশন আছে। হ্যাঁ? তো আমি যেটা দেখি বাংলাদেশের যে রিচ ক্লাসটা আছে তারা কিন্তু ইউরোপ, আমেরিকার চেয়ে কোনো অংশে কম সচেতন না হেলথ নিয়ে। অ্যান্ড they try to do good things regarding their health. তারা রাতে চেষ্টা করে অনেকেই ৯ঃ০০ বাজে ঘুমিয়ে যেতে। তাদের হাতে অপশনও আছে। আমার হাতে হয়তো অপশন নাই। তো আমি কি করতে পারি? আমি হয়তো ৯ঃ০০ টায় না পারলে ১১ঃ০০ টায় চেষ্টা করতে পারি। এখন আমি যদি প্রতিদিন ৩ঃ০০ বাজে ঘুমাই, কি হবে আমার? দেখেন আপনার গ্রোথ হরমোন থেকে শুরু করে মেজর যত ফিল গুড হরমোনস অ্যান্ড নিউরোট্রান্সমিটারস আছে, হুম, হুম, এগুলো তো তার ডেল্টা স্লিপ ছাড়া হবে না। তার ডেল্টা স্লিপের টাইম কিন্তু রাত ২ টায় শেষ হয়ে যাচ্ছে। হুম। এরপর সবচেয়ে উইকেস্ট ডেল্টা ওয়েভটা শুরু হওয়ার কথা। তো এখন আপনি তো এই টাইমে ঘুমানই না। ইভেনচুয়ালি অনেকে চেষ্টা করতেছে। আমি নিজে চেষ্টা করতেছি সত্যি কথা বলতে। কারণ আমার লাইফটা এরকম রাত ১০টা ১০:৩০ দিকে প্রায়ই আমার WhatsApp এ পেশেন্টদের এরকম টেক্সট আসে যেটা আমার ঘুমের ১২টা বাজিয়ে দেয়। হ্যাঁ? তো
আমি ট্রাই করি কোপ আপ করার। এই যে রিসেন্টলি আমি মেসেঞ্জার ইউজ করা অফ করে দিয়েছি। হুম। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার অনেক সময় নিয়ে নিচ্ছে। তো হয়তো এখন আমি ১ ঘন্টা আগে ঘুমাতে পারবো মোস্ট লাইকলি। হ্যাঁ? আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিনিংফুল রিলেশনশিপ। কারণ আমি স্ট্রেস পার্টটা এখনো আনিনি হ্যাঁ, ডিসকাশনে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের মিনিংফুল রিলেশনশিপ চলে যাচ্ছে আমাদের ভিতর থেকে। মানে এইগুলো তো সাইকোলজি ডিপার্টমেন্টের কথাবার্তা। বাট নিউট্রিশন ইজ কানেক্টেড এভরিওয়্যার। আচ্ছা। তো আমরা এখন মানুষের সঙ্গে চলি কিন্তু মিশি না। আর আমাদের মনে হয় ইগোটা অনেক বেশি ডেভেলপ করছে। অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের চেয়ে ইগো ডেভেলপমেন্ট বেশি হইছে আমাদের। হুম। হ্যাঁ? তো যেটা হইছে আমরা মানুষের সাথে মিশি না, অনেক কিছু নিজের ভিতর রেখে দেই এই আশঙ্কায় যে এটা হয়তো অন্য কেউ আমার বিরুদ্ধে ব্যবহার করবে। তো আমার মনে হয় যে রিলেশনশিপে আমাদের যে ইয়াং জেনারেশনটা তারা একটা রিলেশনশিপ ডেভেলপ করার জন্য মূলত ৪-৫ জনের পেছনে ইনভেস্টমেন্ট করে। দেখা যাচ্ছে ছেলেটার বা মেয়েটার হয়তো খারাপ অভ্যাস নাই। কিন্তু আমাদের পপুলার মিডিয়া কালচার তাকে মাথার ভিতর ঢুকাইছে, "You have to find your life partner by yourself." সে কি করতেছে? সে মোটামুটি ১২-১৩ বছর বয়স থেকে শুরু করতেছে ফাইন্ডিং দ্য পার্টনার। তো ১২ থেকে মোটামুটি সে ২৭-২৮ পর্যন্ত এটা পার্সিউ করতেছে উইথ 5 to 10 পিপল অন এভারেজ। এখন এই যে পার্সিউ করাটা সে কিন্তু নিজের সমস্ত এনার্জি, সমস্ত কমিউনিকেশন স্কিল, হ্যাঁ? ওইখানে ঢেলে দিচ্ছে। ফলে হচ্ছে কি তার কিন্তু মিনিংফুল রিলেশনশিপের সংখ্যা খুব কম হুম। এবং এই মানুষগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান চলে যাচ্ছে। হ্যাঁ? প্র্যাকটিক্যালি কোথায় জানি শুনেছিলাম যে একটা রিলেশনশিপ নাকি ২ বছর পর্যন্ত ফাংশনাল থাকে। তো হয়তো কারো বেশি থাকে, কারো কম থাকে। সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আ একজন মানুষের সঙ্গে রিলেশনশিপ ডেভেলপ করে সেটা কিন্তু এই ১২-১৩ বছরে শুরু করে ২৮ এ নিয়ে যাওয়া যাচ্ছে না। কেউ পারছে না কিন্তু। হচ্ছে কি প্রতিটা রিলেশনশিপ ব্রেকআপ এর পরে all the investments are gone with some extra stress. এখন ক্রাইসিসটা দেখেন সে কিন্তু এই রিলেশনশিপটা ডেভেলপ করছে ইন জেনারেল। The nature of relationship or in our subcontinent, it's very aggressive, very demanding. You have to present while with your phone 24 hour a day. General nature. এখন এই নেচার সবার ক্ষেত্রে নাই। অনেকের ক্ষেত্রে আছে, অনেকের ক্ষেত্রে নাই। ২৪ ঘন্টার জায়গায় যদি ৪ ঘন্টাও হয়, তার কমিউনিকেশনের সময় আসলে একজন মানুষের দিনে কতটুকু থাকে? ম্যাক্সিমাম অনেক। ম্যাক্সিমাম যদি কেউ কমিউনিকেশন করে ৮ ঘন্টা, সর্বোচ্চ তার পক্ষে পসিবল, সর্বোচ্চ। এখন যদি মিনিমাম সে ২ ঘন্টা টাইম দেয় একটা রিলেশনশিপে, হুম, তার হুম। কিন্তু 25% সময় চলে যাচ্ছে। প্র্যাকটিক্যালি ৮ ঘন্টা সময় কিন্তু কেউ দেয় না রিলেশনশিপে বা কমিউনিকেশনে। তো ধরেন কমিউনিকেশনের জন্য একজন মানুষ আইডিয়ালি টাইম দিচ্ছে ৩ ঘন্টা। এখন সেই মানুষটা রিলেশনশিপে ২ ঘন্টা সময় দেয়। তাহলে কোথাও যাচ্ছে? 67%। হ্যাঁ, অলমোস্ট। 33% তার বাকি আছে সবার জন্য। ওই মানুষটা ৩ বছর পর তার লাইফ থেকে চলে যাচ্ছে। তো ক্রাইসিসটা দেখেন, সেই 33% এফোর্ট দিয়ে সবাইকে ম্যানেজ করতেছে মানে হচ্ছে সে কখনোই অন্যান্য রিলেশনশিপ গুলাতে প্রপার ইনভেস্টমেন্ট করতেছে না। পারতেছে না। তো ভাই তুমি কেমনে মিনিংফুল রিলেশনশিপ পাবা? হুম। সম্ভব না কিন্তু। তো এই যে একটার পর একটা যে মানে নেভার এন্ডিং স্ট্রিকটা চলতেছে, সে ২৭-২৮ এ গিয়ে সে কিন্তু শেষ, ফিনিশড আপ। দেন হি অর শি গেটস ম্যারিড। তো এর মধ্যে মানুষের কিন্তু ৩০ বছর পরে না কাউকে অত পুছার সময় থাকে না। যে না অমুককে মানাবো, অমুকের সঙ্গে এই ভালোবাসার সম্পর্ক তৈরি করব, অমুক চাচাতো ভাই আছে আমার তার সাথে। হ্যাঁ? এটা সম্ভব না। মানুষ কিন্তু এই যে টাইমটা গ্রো করে, এই টাইমে কিন্তু মিনিংফুল রিলেশনশিপ তৈরি করে। সো we are suffering from developing meaningful relationships. তো এই যে সমস্যাটা এটা কিন্তু লাইফ লং চলে। রাইট। হ্যাঁ? তো এই যে চয়েসেস গুলা এগুলো একটা করতেও কিন্তু পয়সা লাগে না। দেখেন এখন সবাই বলবে যে নিউট্রিশন ইজ এক্সপেন্সিভ। এইটা হচ্ছে ব্যাপার। তো এইজন্য আমি বলি যে লাইফ নিয়ে চয়েসেস গুলো যদি চেঞ্জ করে মিডল ক্লাস অনেক ভালো থাকবে। বা থাকার কথা। কিছু প্রবলেম অবশ্যই থাকবে যেকোনো সিস্টেমে এক্সিস্ট করে। বাট ইন জেনারেল এখনকার চেয়ে ভালো থাকা সম্ভব। হুম। আর ফুড আসবে এইগুলোর পরে। আপনি আগে জাঙ্ক ফুড কমান, হুম, হুম। কোক অফ করেন।
এখন শুধু কোকা কোলার এগেনস্টে আমি বলতেছি? নো, যে কোনো কোলা বা এই টাইপের। যে কোনো কোলা, যে কোনো সুগারের ড্রিঙ্কস। এরপরে আমাদের একটা অয়েলের সমস্যা। এখন এটা তো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যে কোন অয়েল বেস্ট, আমি যদি কোনো পার্টিকুলার অয়েলের নাম বলি, কোন অয়েল ওয়ার্স আমি যদি কোনো পার্টিকুলার অয়েলের নাম বলি। বাট উই হ্যাভ টু স্টপ ইন টেকিং দিস সয়াবিন শিটস। হুম, কেন বলতেছি? দেখেন, একটা ফুড কিন্তু শুধুমাত্র কিছু নিউট্রিয়েন্টস না, ইটস আ আউটডেটেড কনসেপ্ট। একটা ফুড কিন্তু অলসো এইটা যে এইটা ইনটেক করার পরে আমার বডিতে নিউট্রিয়েন্টস বাদে আর কি ঢুকছে, হুম, কোনো ফাইটো এস্ট্রোজেন বা জেনোবায়োটিক্স ঢুকছে কিনা, কোনো এন্ডোক্রাইন ডিসরাপ্টর অর পলিউটেন্ট ঢুকছে কিনা, ইটস অলসো পার্ট অফ ফুড। তো ইন টার্মস অফ দ্যাট সেন্স সয়াবিন ইজ আ ভেরি ভেরি ব্যাড ফুড। কেন? ওই যে ফাইটো এস্ট্রোজেন কন্টেন্ট। এবং ল্যাব সেট আপে কিন্তু সয়াবিন ইউজ করে পুরুষ মাছকে স্ত্রী মাছে কনভার্ট করা পর্যন্ত এক্সপেরিমেন্ট হয়ে গেছে, পৃথিবীর জায়গায় চলে গেছে। কেন? ইটস আ ফেমিনাইন থিং, হাউ ইট প্রডিউসেস অর কন্ট্রিবিউটস লার্জ অ্যামাউন্ট অফ ফাইটো এস্ট্রোজেন। এস্ট্রোজেন হচ্ছে একটা সেক্স হরমোন যেটা ফেমিনিন বিহেভিয়ারকে হুম, প্রমোট করে অ্যান্ড বডিতে ওই সংলগ্ন চেঞ্জগুলো আনে। মেইনলি কিন্তু এটা ওভারি থেকে প্রডিউসড হয়। কেমন? সো ওয়েন ইউ আর স্টোরিং লার্জ অ্যামাউন্ট অফ সয়াবিনস ইন ইউর বডি অর ইউ আর পুটিং অন লার্জ অ্যামাউন্ট অফ সয়াবিনস, ইউ আর গেটিং অ্যান আর্টিফিশিয়াল ওভারি। সিচুয়েশনটা এরকম। তো আমরা যেটা করি, আমরা কোলেস্টেরল দিয়ে বিচার করি হুম, ব্যাপারটাকে। এখন কোলেস্টেরল দিয়ে আমরা যেভাবে বিচার করি, ওই বিচারটাও আউটডেটেড আনফরচুনেটলি। কারণ আমাদের হার্টে যে ব্লকটা হয়, যেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, অ্যাথেরোস্ক্লেরোসিসে যে মানে ইয়েটা জমা হয় আর কি, যে প্লাকটা জমা হয়, প্লাকের ভেতর মেইনলি কি থাকে? প্লাকের ভেতর মেইনলি কিন্তু থাকে পামিটিক অ্যাসিড। হ্যাঁ? তো যেহেতু এখানে পামিটিক অ্যাসিড পাওয়া গেছে, তো ধরে নেওয়া হয় যে ওইটা সম্ভবত স্যাচুরেটেড ফ্যাট, যেহেতু হয়তো স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে হুম, হুম, পাল্টা স্যাচুরেটেড ফ্যাট জমবে। এইটা হচ্ছে ধরে নেওয়া হয়, দ্যাটস অ্যাজাম্পশন, দ্যাটস নট বায়োলজি অর বায়োকেমিস্ট্রি। এখন বায়োকেমিস্ট্রি আমাদের কি বলতেছে? বায়োকেমিস্ট্রি বলতেছে আমরা যে ডায়েটারি কোলেস্টেরলটা খাই, ওই ডায়েটারি কোলেস্টেরলকে কিন্তু লিভার ডিসাইড করে কি করবে। আচ্ছা, হ্যাঁ, সে এইটা হার্টে পাঠাবে, নাকি সেটা বার্ন করে ফেলবে, না সে নিজের মধ্যে জমাবে। হার্টে কেন লিভারকে কোলেস্টেরল পাঠাতে হয়, ওয়াই? এই কোয়েশ্চেনটা কিন্তু এখন আস্ক করা হয়ে গেছে এবং উত্তরটা আমরা অনেকটা জানি, সম্পূর্ণ না জানলেও। উত্তরটা হচ্ছে মোস্ট লাইকলি যখন আপনার হার্টে ছোট ছোট রাপচার হয়, ছোট ছোট ক্ষত, এই ক্ষতগুলাকে মালিশ দেওয়ার জন্য, প্রলেপ আচ্ছা। দেওয়ার জন্য, প্রলেপ দেওয়ার জন্য ভালো জিনিস কি? মোম। বেসিক্যালি কোলেস্টেরল তো একটা মোমের মতো পদার্থ, চর্বি মোমের মতো পদার্থ। তো ওইটাকে ওইখানে পাঠানো হয় জায়গাটাকে কি একটা আবরণ দেওয়ার জন্য। ঠিক আছে? তাইলে এখন আপনি কি আবরণ দেওয়ার জন্য দায়ী যে জিনিসটা, সেটাকে বন্ধ করবেন, নাকি আপনার ক্ষত ঠিক করবেন? হুম, মানে যেই কারণে রাপচার হচ্ছে হ্যাঁ, হয় সেটা প্রিভেন্ট করতে হবে অথবা ইয়েস, রাপচার হয়ে গেলে সেটাকে মানে কিউর করার জন্য কিউর একটা ওয়ে করার জন্য। ওয়ে করতে হবে। এখন তো এইটার জন্য প্রাইমারি ম্যানেজমেন্ট কি? প্রাইমারি ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমত ওই মানুষটার ফুড হ্যাবিটে চেঞ্জ করা, মানুষটার ফিজিওলজিতে চেঞ্জ করা। হুম, কীরকম? তার লিভার যেন ওইভাবে ওটা তৈরি না করে, এটা একটা কাজ। লিভারে ফ্যাট তৈরি করা, যেটাকে আমরা ডিএনএল বলি শর্টকাটে, এইটা কমানো। এটা হচ্ছে সেকেন্ডারি কাজ। প্রাইমারি কাজ হচ্ছে ওই রাপচারটা যেন না হয়, না হয়। সেটার জন্য কাজ করা। সেটা আমরা কিভাবে করতে পারি? ১ নাম্বার হচ্ছে তার বডিতে ফ্রি রেডিক্যাল ড্যামেজ কমানো। হ্যাঁ? ফ্রি রেডিক্যাল ড্যামেজ। এজন্য কি করতে হয়? আমাদের প্রপার অ্যামাউন্ট অফ অ্যান্টি অক্সিডেন্টস দিতে হয়। অ্যান্টি অক্সিডেন্টের কথা পরে। ওই লোকটাকে তো আগে স্মোকিংটা থামাইতে হবে। হ্যাঁ? ওই লোকটাকে সুগার খাওয়া থামাইতে হবে। অ্যান্ড অলসো ওই লোকটাকে এই যে ডিসরাপ্টিং ফুডস এর কথা বলতেছি, এই ফুডগুলো খাওয়া কমাতে হবে। সেইটা যদি ওই লোকটা না করে, আমি বাইরে থেকে হয়তো অনেক কিছু করব, কিন্তু এটা ধীরে ধীরে বাড়বে, বাড়বে, বাড়বে। ওভারঅল এই ধরনের হার্মফুল ফুডগুলো কি, কি? যেমন আমরা প্রচুর যেটা শুনে থাকি সেটা হচ্ছে প্রসেসড ফুড কিংবা ক্যান্ড ফুড, প্যাকেজড ফুড। এই জিনিসগুলো আমরা প্রচুর বাজওয়ার্ড গুলো শুনে থাকি। আচ্ছা, এখন হার্মফুল ফুডের কথা যদি আমরা বলি, প্রথমে যেটা আসবে ট্রান্স ফ্যাট হুম, হুম, ইন টার্মস অফ হার্ট ডিজিজ
এক নাম্বার মানে ভিলেন হচ্ছে ট্রান্স ফ্যাট। এখন ট্রান্স ফ্যাট বলতে আসলে আমরা যদি জেনারেলি লেবেলিং করে দিই যে সমস্ত ট্রান্স ফ্যাট খারাপ, ব্যাপারটা তাও না। আর্টিফিশিয়াল ট্রান্স ফ্যাট যেটা সেটা খারাপ। যেমন ধরেন ডালডা, হুম, এককালে বাংলাদেশে এটা ছাড়া পোলাও রান্না হতো না। হ্যাঁ, হ্যাঁ? তো ডালডা কিন্তু ওই যে আর্টিফিশিয়াল ট্রান্স ফ্যাট। কি করা হইছে? দেখা গেছে যে অন্য একটা ফ্যাটকে হাইড্রোজেনেটেড করা হইছে। হুম, হুম, হুম? আনস্যাচুরেটেড ফ্যাটকে হাইড্রোজেনেটেড করে স্যাচুরেটেড বানানো হইছে। এই ধরনের যত ফ্যাট আছে সেগুলো খারাপ। আমরা যে তেলটাকে হাই হিটে বারবার ভাজি, যে তেলটা দিয়ে, ওইটার মধ্যে ট্রান্স ফ্যাট বেড়ে যায়, ওইটা খারাপ। এরপর হচ্ছে যে তেলগুলার ভেতরে প্রচুর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে কিন্তু ওইটার গলনাঙ্ক কম বা স্ফুটনাঙ্ক কম আমরা যদি বলি, বয়লিং পয়েন্ট, এইটা যদি কম থাকে, একই সাথে ওই তেলের ভিতরে যদি আমরা দেখি যে ওমেগা 3 এবং ওমেগা 6 এর আইডিয়াল রেশিওটা বজায় নাই, এই তেলটা খারাপ। এখন এই খারাপের ডেফিনেশন যদি আমি ইউজ করি, আমরা দেখব বাজারে যা আছে প্রায় 90%ই খারাপ, প্রায়। হ্যাঁ, এখন তাহলে উপায়টা কি? উপায়টা কি উপায়টা এক্স্যাক্টলি? কি? প্রথম কথা হচ্ছে আমাদেরকে ২ টা জিনিস খুঁজতে হবে। যে এই যে হার্ট ডিজিজ এপিডেমিক, এইটার আগে আমরা কি খাচ্ছিলাম? হুম? হার্ট ডিজিজ এপিডেমিক শুরু হইছে কবে? বাংলাদেশে খুব বেশি দিন তো না। ৪০ বছর, হুম, হুম, বা আরো ভালো করে বললে আসলে ২৫-৩০ বছর। হুম। মানে বেশ শর্ট একটা পিরিয়ড। তো তার আগে আমরা কি খেতাম? ইতিহাস কি বলে? তখন হার্ড ডিস্ক ছিল কতটুকু? কম ছিল। একটা তখন ছিল। তো সয়াবিন তেল এরকম এভেইলেবল ছিল না। না, সবাই হয়তো তখন আমরা সরিষার তেল, সরিষার তেল নারিকেল খেতাম। তেল এগুলোই ব্যবহার করতো মোস্টলি। সরিষার তেল মোস্টলি খেত বাংলাদেশের মানুষ। কিছু অঞ্চলে নারকেল তেল ব্যবহার হুম, করা হতো। তিলের তেল, তিসির তেল এগুলো হ্যাঁ, চলতো বিভিন্ন জায়গায়। এইগুলো ছিল আমাদের ইন্ডিজিনাস অয়েল সোর্স। এইগুলো আমাদের মানুষের জন্য যে এট লিস্ট অ্যাথেরোজেনিক না, হুম, অর্থাৎ হুম, প্লাগ যে জমায় না, এইটা আমাদের হিস্ট্রি থেকে প্রমাণিত। কারণ আমাদের এখানে হার্ট ডিজিজের ইনসিডেন্স রেট কম ছিল। পরে বাড়ছে। আর এই দিক থেকে সরিষার তেল নিয়ে একটা খুব পপুলার ডিবেট আছে যে সরিষার তেলের ইরুসিক অ্যাসিড, হুম, হুম, ওইটা নাকি হার্টে কোলেস্টেরল জমায়। হ্যাঁ? তো এই ডিবেটটা নিয়ে এখন কিছু কথা আমাকে বলতে হয়। এর আগ পর্যন্ত আমি কথা বেশি বলি না এই ডিবেটটা নিয়ে। বিরক্ত লাগে। কারণ কি? মানুষ বাস তৈরি করে ৪০ জন ৪০ টা কথা বলে, সেগুলো হ্যাঁ, জবাব হ্যাঁ, দিতে হয়। সময় নষ্ট হয়। প্রথম কথা হচ্ছে তেল খেলে যে হার্টের মধ্যে চর্বি জমে, এই যে কনসেপ্টটা এখন আউটডেটেড। আচ্ছা। কিন্তু বেশিরভাগ আমি বলব কার্ডিওলজিস্ট এখন পর্যন্ত এই আউটডেটেড কনসেপ্টের মধ্যে আছেন। কেন আছেন? এটা তাদের দোষ না, তাদের কারিকুলামের দোষ। কারিকুলাম এখন ওখানে পড়ে আছে এবং আজকে যে মেডিকেলের বইপত্র পড়ছে সেগুলোই পড়বে। হুম, কারিকুলাম যখন চেঞ্জ হবে তখন এই নলেজগুলো চেঞ্জ হবে। এখন কারিকুলামে চেঞ্জ হতে সময় লাগে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে মেডিকেল কারিকুলাম ইজ আ ভেরি পলিটিক্যাল থিং, ভেরি কমার্শিয়াল থিং। কেন? এর সঙ্গে জড়িত আছে সারা পৃথিবীতে কি খাওয়া হবে, কোন ওষুধ বিক্রি হবে ইত্যাদি অনেক কিছু। এখন তার মানে কি কারিকুলামগুলো খারাপ? নো, কারিকুলামগুলো খারাপ না। বাট অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কারিকুলামগুলোকে নিজের জন্য ব্যবহার করতে চায় বা চেষ্টা করে। হুম, তারা কতটুকু সফল হয় বা না হয় সেটা ভিন্ন ডিবেট। কিন্তু এই রকম প্রেশার গ্রুপ এক্সিস্ট করে। তো এখন আমরা অনেকেই আমাদের নিজের অজান্তে, আমাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক সময় আমরা ব্যবহৃত হই, যেটা আমরা অনেক পরে বুঝতে পারি বা আদৌ বুঝতে পারি না। দিস হ্যাপেন্স। আর তো প্রথম যে কথাটায় ছিলাম যে কোলেস্টেরল খেলেই কোলেস্টেরল হবে বা হার্টে হুম, হুম, প্লাগ জমবে, এই ব্যাপারটা আউটডেটেড এখন। দ্বিতীয়ত হচ্ছে এখন তাহলে কি দায়ী? যেটা বললাম ওই যে রাপচার হয়, হ্যাঁ, ইনফ্ল্যামেশন, এইটা দায়ী। কারো আননোন রিজনে হয়। আই গট সাম পেশেন্টস যাদের মানে কোনো মেনশনেবল রিজন নেই। হুম? কিন্তু বারবার ব্লক হচ্ছে। এরকম কিছু পেশেন্ট আছে। কিন্তু মেজরিটি হচ্ছে কি করে? তারা ভুল খাবার, ভুল লাইফস্টাইলে চলে দেখা যাচ্ছে হার্টের উপরে প্রেশার ফেলতেছে, মেটাবলিক হেলথের ১২টা বাজাচ্ছে।
এখন আপনি যদি এইখানে এই রুমে যে কয়জন আছে সবার যদি আপনি কোলেস্টেরল লেভেল চেক করেন, ব্যাড কোলেস্টেরল আপনি বেশি পান বা না পান, গুড কোলেস্টেরল কম পাবেন এরকম সম্ভাবনা বেশি। হ্যাঁ, আমরা হেলদি ফ্যাটস অনেক কম খাই। তো দেখেন, গুড ফ্যাট ব্যাড ফ্যাটের যদি আমি ব্যালেন্সটা মেনটেন না করি, মানে ওইটার 1 গ্রামের এগেনস্টে এটা যদি আমি অন্তত 1 গ্রাম না খাই, আমি কোনো না কোনো পর্যায়ে সাফার করতে বাধ্য। আমাদের শরীরটা এভাবে তৈরি করা। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের গ্রুপটা মেইনলি তো ৩টা গ্রুপ, ৩টা গ্রুপের মধ্যে ওমেগা 3 অ্যান্ড ওমেগা 6 এই ২টার রেশিওটা ব্যালেন্স করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৩ নাম্বার হচ্ছে ওমেগা 9, বাট ওমেগা 9 এর চেয়ে ওমেগা 3 ভার্সেস 6 এটা চ্যালেঞ্জটাই প্রধান। তো আমি যেটা বললাম যে রাপচার কমাইতে গেলে আমাদের লাইফস্টাইলের চেঞ্জগুলো আনতে হয়। আর এরপরের জায়গাটা হচ্ছে আমরা লাইফে এনাফ অ্যামাউন্টস অফ ভিটামিনগুলো ব্যবহার করি কিনা বা ইনটেক করি কিনা। আমাদের ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এইগুলো খুবই হার্ট হেলদি ভিটামিন। এবং এখন বের হচ্ছে যে হোমোসিস্টিন নামে একটা জিনিস আছে। এই জিনিসটা কোলেস্টেরলের চাইতে স্মার্ট বায়োমার্কার ফর আইডেন্টিফাইং হার্ট ডিজিজেস। হোমোসিস্টিন অনেক সম্মানিত ডক্টররা এই ব্যাপারে এখন ইনভেস্টিগেট করছেন এবং টেস্টও সাজেস্ট করছেন পেশেন্টদেরকে। তো দেখা যাচ্ছে কি হোমোসিস্টিনটা কিসের ডেফিসিয়েন্সি থেকে হয়? ভিটামিন B6, B9, B12 এই 3টা ডেফিসিয়েন্সি থেকে। আমাদের বডি তখন কি করে সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড আছে ওগুলাকে প্রপারলি ইউজ করে না। মানে ওইটা আমার বডির কাজে লাগার কথা লাগতেছে অকাজে। ইন অ্যাবসেন্স অফ দিস ভিটামিনস। তো তাইলে এই ভিটামিনগুলো আছে এরকম ফুড আমাদের খাইতে হবে। হ্যাঁ, তো এখন এই ফুডগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে আমরা খাবো? দেখেন, B6, B9, B12 3টা ভিটামিন আপনি এনাফ অ্যামাউন্টে পাবেন আপনি যদি জাস্ট 2টা কাজ করেন। একটা হচ্ছে আপনি রেগুলার স্মল ফিশেস খান, রেগুলার একটা সোর্স। এখন স্মল ফিশের যে দেখেন, এই যে বারবার আমি কৃষি এবং রাজনীতিতে চলে যাই। দেখেন স্মল ফিশ যে খালে বিলে ছিল এগুলো শেষ করে ফেলছে। কিভাবে শেষ করছে? রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে। তো আপনি কোথায় যাবেন? দেখেন তাহলে হার্ট ডিজিজের জন্য দায়ী কে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অ্যানাদার চ্যালেঞ্জ ইজ আমরা প্রচণ্ডভাবে এখন ঘড়ি দেখে চলি। হ্যাঁ, তো প্রচণ্ডভাবে ঘড়ি দেখে চলার যে ফলাফলটা হচ্ছে কর্টিসল লেভেল অলওয়েজ হাই বা মাল্টিপল স্পাইকস ইন দ্য ডে। কর্টিসল কি করে? কর্টিসল আমাদের বডিকে অন দ্য লাইনে ফেলে দেয়, হাই অ্যাড্রেনালিন লেভেলস। তো এই যে স্ট্রেসগুলা আমাদের বডি কিন্তু লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম স্ট্রেসে থাকার জন্য তৈরি। আমরা যদি বারবার এরকম সার্বক্ষণিক মানসিক চাপের মোকাবেলা করি, সারাক্ষণ যদি একটা আতঙ্ক থাকে যে বসের মেইল মনে হয় এখনই আসলো, হ্যাঁ, তো আল্লাহ জানে ওই মেইলের ভিতর কি আছে। হ্যাঁ, তো এগুলো তো আমাদের অবস্থা খারাপ করবেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো গিয়ে আমি কিছুদিন ধরে বলছি, সেটা হচ্ছে আমাদের লাইফে আমরা এখন অনেক আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখি পৃথিবীর যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। ডিউ টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড এক্সিবিশনিজম। হ্যাঁ, তো যেহেতু আমরা এরকম হয়ে গেছি, কি ব্যাপারটা ঘটতেছে যে ওর এটা আছে এমন নাই, ঠিক আছে কালকে আমি একটু বেশি কাজ করি, পরশু আমি আরেকটু বেশি কাজ করি। হ্যাঁ, তো হিউম্যান রেস দিনে 5 ঘন্টা কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগ পর্যন্ত। এখন পারলে 12-14 ঘন্টাও কাজ করে, পারলে আরও বেশি করে যে না ঠিক আছে আর কিছু হোক। এবং দেখেন এখন যাদের বয়স 35 সবার মাথার উপর প্রেশার আছে। তোমার ঢাকায় একটা ফ্ল্যাট আছে কিনা? অনেকের 25 বছরের প্রেশার আছে তোমার একটা গাড়ি আছে কিনা। হ্যাঁ, তোমার বাবা কিন্তু এটা করছে এই বয়সে, ঠিক আছে। তো দেখা গেছে বাবা করছে, বাবার হয়ে গেছে, বাট সে তো আর বাবা না, সে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে বাস করে। তো ইভেনচুয়ালি এই যে ক্রাইসিসগুলা জেনারেট হয়েছে, এই ক্রাইসিসগুলোর সঙ্গে আমাদের বডি তো অভ্যস্ত নাই। আর সাথে এনভায়রনমেন্টাল ডিজাস্টার, ফুড চেইন ডিসরাপশন সব কিছু মিলায় আমরা কি হচ্ছে, আমরা প্রচণ্ড স্ট্রেসের মধ্যে বাস করছি। স্ট্রেস ইজ দ্য কিলার। ধূমপান দেখেন, আমরা ফ্যাট কমানো নিয়ে যত কাজ করছি, আমরা ধূমপান বন্ধের জন্য কি করছি? বাংলাদেশে লাস্ট আমি যে এক্সপোতে গেলাম ওখানে আমাদেরকে বলা হলো বাংলাদেশে টোটাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বাজেট হচ্ছে, বাজেট না আমি বলবো যে মান্থলি ইয়ারলি রেভিনিউ, রাইট, ইয়ারলি রেভিনিউ এটা হচ্ছে 29,000 কোটি টাকা বছরে। সম্ভবত ব্রিটিশ আমেরিকান টোবাকো
এই একটা যে কোম্পানি আছে, টোবাকো কোম্পানি, ওদের সম্ভবত বছরে এর প্রায় দ্বিগুণ রেভিনিউ। সো এই প্রসেসড ফুড এটা কি আসলে মানে এন্টায়ারলি আমাদেরকে গিভ আপ করা উচিত? প্রসেসড ফুড আসলে এখন আমাদের টোটাল ফুড কালচারের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তো এখন প্রসেসড ফুড বলতে তো অনেক কিছুই বোঝায়। হুম, হুম। ইভেন আমরা যদি বলি যে আমরা যা খাই তার মনে হয় এখন প্রায় 30-40% কভার করবে প্রসেস ফুড। আর টোটাল ফুড ইন্ডাস্ট্রি তো এটার সঙ্গে ইনক্লাইন্ড, হুম, পুরো দেশের ইকোনমি ইনক্লাইন্ড এটার সঙ্গে, এবং অনেক মানুষের লাইভলিহুড। তো প্রসেসড ফুডকে আমরা জেনারেলি শত্রু না বানিয়ে আমরা কয়েকটা জায়গায় পার্টিকুলারলি যদি ফোকাস দিই, ট্রান্স ফ্যাটকে বিদায় করা, ওকে। মনোসোডিয়াম গ্লুটামেট, অ্যাসপারটেম, এই সাইক্লোমেট, এই ধরনের যে সাবস্ট্যান্সগুলো আছে যেগুলো ফুড চেইনে ঢুকছে এবং আমাদের ক্ষতি করছে, এইগুলোকে আমরা ফুড চেইন থেকে এলিমিনেট করা। এবং প্রসেস ফুড বা ফুড ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যারা প্রসেস ফুড প্রডিউস করে, তাদেরকে এই ব্যাপারে স্ট্যান্ডার্ডাইজেশন মেজার বেঁধে দেওয়া, পলিসি ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি। এর মাধ্যমে কিন্তু আমরা ফুড কোয়ালিটি অনেক ইমপ্রুভ করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে প্রসেস ফুডের ব্যাপারে অনেক বেশি প্রচলন হচ্ছে, আমাদের কাছে বেশি জরুরি মনে হয় কারা কোন ফুডটা খেতে পারবে এই হুম, ব্যাপারে না একটা পাবলিক কনসাসনেস অ্যাওয়ারনেস ডেভেলপ করা, এইটা বেশি জরুরি। এখন আরেক ঝামেলা হয়ে গেছে হচ্ছে অনেক মানুষই আছে এখন জানে কিন্তু মানে না। হুম। তো এখন এই না মানার সাথে তাদের প্রিভিয়াস ইটিং হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল জড়িত। হুম, কেউ যদি রাতে প্রপারলি না ঘুমায় তার পক্ষে নিজেকে প্রসেস ফুড থেকে দূরে রাখা খুব একটা সহজ ব্যাপার না। হি ইজ বায়োলজিক্যালি ওয়েড টু ক্রেভ ফর দোজ ফুডস। সো বুঝতে পারছেন আমাদের লাইফস্টাইল এটার সঙ্গে জড়িত সরাসরি। হ্যাঁ, আবার আমরা প্রসেস ফুডকে একেবারে ওয়েলকাম করব, আহ, সেটা করা উচিত হবে কিনা এটা একটা প্রশ্ন। তো আমি বরঞ্চ বলতে পারি আমরা সরাসরি এই ব্যাপারটার উপর এভাবে হামলে না পড়ে হুম, হুম। আমরা কিভাবে সেনসিবল ডিসিশন নিব আরকি। সেন্সিবল ডিসিশন মেক করব এইটা মানুষকে শেখাতে পারি। মানুষ যখন ডিসিশন মেক করবে তখন কিন্তু ইন্ডাস্ট্রি নিজেকে চেঞ্জ করবে। ঠিক আছে? একটু আগে আমরা যখন ওই ব্রাউন রাইসের কথা বলছিলাম হ্যাঁ, যে না, কর্পোরেটস আর স্টেপিং ইন। কর্পোরেটের কাজই মানুষের ক্ষতি করা, ব্যাপারটা এরকম না। আমরা যদি দেখি যে না এইখানে বেটার বিজনেস অপরচুনিটি আছে, কর্পোরেটরা কিন্তু এটার জন্য হা করে আছে। বেটার বিজনেস তারা করতে চায়। আমাদেরকে চয়েস মেক করতে হবে। কারণ আমরা যদি মনে করি যে না ২ ঘন্টা পর আমি খাবো এবং খেতেই থাকবো। হ্যাঁ? তো এটা তো ঠিক আছে, এটার জন্য ইন্ডাস্ট্রি তৈরি হবে। দ্যাট ইস ব্যাড ইন্ডাস্ট্রি। আর আমি যদি চিন্তা করি যে না আমি এরকম ফুড খাবো যেটা আমাকে গিয়ারড আপ রাখবে ফর 8 আওয়ার্স, ফর 12 আওয়ার্স, ওইটার জন্য ইন্ডাস্ট্রি এক্সিস্ট করে। সো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর আল্ট্রা প্রসেসড কিছু ফুড আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। আ শুধু এই কারণে না যে তাতে ক্ষতিকর বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করা হয়। বরঞ্চ আমি বলব যে এই ফুডগুলা আমাদের বডিতে যখন যায় তখন আমাদের আ বডি মেটাবলিজমটা কিভাবে চলছে সেইটাও অনেকাংশে ডিকটেট করে যে ফুডটা কোন কাজে ইউজড হবে। হ্যাঁ? সো আমি যেটা বলতে চাচ্ছি আশা করি বুঝাতে পারছি যে আমরা কিভাবে চলি হুম, হুম, এইটা বরঞ্চ এটাকে বেশি ইনফ্লুয়েন্স করে। আর কিছু কম্পোনেন্ট যেগুলোর কথা বললাম, এইগুলো যদি আমরা ফুড চেইন থেকে বিদায় না করি, আমরা প্রসেসড খাই বা আনপ্রসেসড খাই, হুম, ইভেনচুয়ালি আনপ্রসেসড ফুড এগুলো খুব একটা থাকে না, প্রসেসড ফুডেই থাকে। সো আমরা যদি প্রসেসড ফুডের ভিতরে এগুলো বিদায় না করি আসলে আমাদের উন্নতি করাটা ডিফিকাল্ট স্বাস্থ্যের জায়গা থেকে। এই অল্প কয়েকটা জিনিস। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের কৃষিকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা যে ধরনের কৃষি নিয়ে আসছি এখন সব কি অর্গানিক করা সম্ভব? সম্ভব না। আবার অনেক কিছু সম্ভব। কিরকম? আমরা যদি চিন্তা করি আমরা তো অল্প জায়গায় অনেক বেশি মানুষ থাকি। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে অনেক বেশি জায়গায় অল্প মানুষ থাকে। জায়গাগুলো উর্বর। সাউথ আমেরিকা, আফ্রিকাতে এরকম অনেক জায়গা আছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে রাশিয়ার অনেক জায়গা খালি পড়ে আছে। এগুলো মানে ফার্টাইল হওয়া শুরু করেছে। সামনে হয়তো আরো হবে। সো আমাদের কিন্তু অপরচুনিটি আছে এই জায়গাগুলোতে কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ বা ব্যক্তি উদ্যোগ বা যেভাবে হোক এই জায়গাগুলো ব্যবহার করে
আমাদের দেশের মানুষের জন্য প্রপার ফুড তৈরি করা সেখানে, বা এগ্রিকালচারটা ওইখানে অর্গানিক করা। এখন এখানেও সাপ্লাই ডিমান্ডের ঝামেলা আছে, কস্টিংয়ের ঝামেলা আছে। কস্ট বেড়ে যাবে, মানুষ চিন্তা করবে খারাপটাই খাই। তো এই সমস্ত জায়গায় আসলে আমার আপনার কথায় কিছু হবে না যদি গভর্নমেন্ট পলিসি না হয়। এই জন্য আমাদের গভর্নমেন্টের সঙ্গে বারবার ডায়ালগে বসতে হবে যে আহ, এইটা হচ্ছে আমাদের হেলথ এক্সপেন্স তো বাড়তেছে, আমরা তো এটা কমাতে পারতেছি না কোনোভাবে, ন্যাশনাল ইকোনমি তো অ্যাফেক্টেড হচ্ছে, প্রোডাক্টিভিটি অবশ্য কমছে। সো এই জায়গাটাতে কি করা যায় এবং হোয়াট আর দ্য টু ডু আর নট টু ডু। তো এই ব্যাপারটা যদি আমরা গভর্নমেন্টকে বারবার বোঝাতে পারি, পলিসিতে চেঞ্জ আনতে সময় লাগে কিন্তু আসলে কিন্তু হিউজ ইম্প্যাক্ট হয়। পার্টিকুলারলি আমি মনে করি যে সেক্রেটারিয়েট লেভেলে বারবার এই জিনিসগুলো নিয়ে কথা বলা বসা, দে আর দ্য পিপল হু ক্যান ইনফ্লুয়েন্স দ্য পলিটিশিয়ানস, পলিটিক্যাল লিডার্স, হু আর দ্য মেজর ডিসিশন মেকার্স। অ্যান্ড অলসো আমি মনে করি যে যারা বিজনেস করেন তাদেরও এই ব্যাপারে ইন্টারেস্টেড হওয়ার দরকার আছে, কারণ তাদেরও তো নেক্সট জেনারেশন আছে এবং তারাও তো চান যে এই নেক্সট জেনারেশনটা একটা বেটার এনভায়রনমেন্ট ডেভেলপ করুক, গ্রো করুক। সো আমার কাছে মনে হয় যে অ্যাওয়ারনেস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই ওয়ান্ট টু ব্রিং সাম চেঞ্জ। ভাইয়া মাঝখানে যে এমএসজির কথা আনলেন, মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা আমরা টেস্টিং সল্ট হিসেবে চিনি, আর হচ্ছে সরিষার তেল, দুইটা নিয়ে যে মানে একটা ডিবেটের মতো আছে যে সরিষার তেলকে অনেকে ওই খারাপ বলে এই কারণে যে হয়তো এটার কারণে কোনো হার্ট ডিজিজ হতে পারে, আবার অনেকে বলে যে না এটা সয়াবিন তেল থেকে ভালো। বা ডিরেক্টলি কি এই সরিষার তেলের সাথে কোনো রকম মায়োকার্ডিয়াল লিপিডোসিস বা হার্টে যে প্লাকটা জমে, এটার কি ডিরেক্ট কোনো এভিডেন্স পাওয়া গিয়েছে, নাকি হচ্ছে এটা কাইন্ড অফ একটা অ্যাজাম্পশন বা সবাই বলে আসতেছে দেখে বলে? আবার ওকে, এমএসজির বেলায়ও কেউ বলে যে এটা হয়তো অতটা হার্মফুল না, কেউ বলে যে না খুবই হার্মফুল, ইভেন কার্সিনোজেনিক পর্যন্ত। সো এই জায়গাটা আসলে আমাদের স্ট্যান্ড পয়েন্টটা কোথায় হওয়া উচিত? আচ্ছা, রিগার্ডিং এমএসজি, হুম, হুম। এইটাকে কেন কেউ ভালো বলে এটার মানে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই আর কি। হার্মফুল এভিডেন্সের এখন পর্যন্ত ভুরি ভুরি হুম, রিসার্চ হুম। আছে আমি যতদূর জানি। থ্রু হোয়াট এমএসজি destroys our health is two important pathways. এমএসজি আমাদের বডিতে ম্যাগনেসিয়াম হুম, আমরা হুম। যে ইউজ করি, এই ম্যাগনেসিয়াম বার্ন রেটটা বাড়ায়, আমরা সহজে আচ্ছা। খরচ করে ফেলি। হ্যাঁ, তো যখন আমরা সহজে ম্যাগনেসিয়াম খরচ করি, ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের হার্টের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট। হ্যাঁ, ইভেনচুয়ালি যেটা হবে, আমাদের প্যালপিটেশন, হার্ট মাসলে ধরেন যেটাকে বলে ক্র্যাম্পটা হার্ট মাসল লেভেলে হওয়া শুরু করবে, সেলুলার লেভেলে। তারপর হচ্ছে মাসল রিল্যাক্সেশনে বাধা দিবে। অ্যান্ড অলসো ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের বডিতে স্ট্রেস লেভেল অলসো ডেভেলপ হুম, করে। হুম, হুম। সো যত ধরনের রিল্যাক্সেশন আছে সব কিছুর অভাবের সাথে কোনো না কোনোভাবে এই মিনারেলটা জড়িত, এটাকে মাস্টার মিনারেল বলে আর কি। সো উই আর অ্যাকচুয়ালি লুজিং আওয়ার মাস্টার মিনারেল ফর এমএসজি, একটা জিনিস। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ এমএসজি কিন্তু চিনির চাইতেও বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স জেনারেট করে। আচ্ছা। কেমন তো, ইনসুলিন রেজিস্ট্যান্সকে এখন সবচাইতে বেশি ব্লেম করা হয় হার্ট ডিজিজের জন্য, হুম। সবচেয়ে বেশি। আপনারা ডক্টর বেঞ্জামিন বিকম্যান, ওনার ইউটিউব চ্যানেল আছে, ওনার ফেসবুকেও পেজ আছে, ফলো করতে পারেন, দেখবেন অনেক ফান্ডামেন্টাল ভাইটাল ইনফরমেশন পাবেন। ডক্টর রব লুস্টিগ, ফিজিওলজি প্রফেসর, ওনার অনেক ভিডিও পাবেন। ওনার একটা বই আছে মেটাবলিক্যাল, এই বইটা মোটামুটি সহজ ভাষায় লেখা, যদিও একটু বিরক্ত লাগতে পারে পড়তে নন সায়েন্টিফিক পিপলের জন্য, বাট এই বইটা পড়তে পারে। আহ, এখন এই বইগুলো পড়ার পর যেটা হবে, আপনি একটা জিনিস, একটা ধারণা আপনার ভিতর তৈরি হবে যে কিভাবে জিনিসগুলো ঘটে। ঠিক আছে, আহ, এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা, এটার পিছনেও কিন্তু এমএসজির রোল আছে। তো দেখেন দুইটা মোস্ট ভাইটাল জায়গা যেখানে এটা আমাদের বডিকে অ্যাফেক্ট করে। হুম। এখন ডাইরেক্ট এমএসজি খাইছে, একজনের হার্ট ডিজিজ হয়ে গেছে, এই এভিডেন্স জেনারেট করা কিন্তু খুবই ডিফিকাল্ট। হুম। হ্যাঁ, বরঞ্চ আমরা দেখতেছি যে এর ইনডাইরেক্টলি আমাদের হেলথকে এফেক্ট করছে, যেটা হয়তো 15 বছর পরে গিয়ে আপনার হার্ট ডিজিজে কন্ট্রিবিউট করবে। আর এখন পর্যন্ত কিন্তু এরকম মানে পাথওয়ে ডিরেক্ট এস্টাবলিশ করা পসিবল হয়নি যে এমএসজি এইভাবে হার্টকে ড্যামেজ করে। বাট এই পাথওয়েগুলো কিন্তু ক্লিয়ার যে এটা আমাদেরকে
আমাদের ম্যাগনেসিয়াম রিসরপশনে বাধা দেয়। ইন দ্য মেইন টাইম আমাদের হার্ট হেলথের 12টা বাজে থ্রু ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে? জিনিসগুলো ইনডাইরেক্ট। হুম। সো এই জন্য আমরা এই মেজারগুলো নিতে পারি। তবে এই মেজারগুলো নেওয়া অনেক ডিফিকাল্ট। অ্যাসপারটেম, এমএসজি এগুলোর এগেনস্টে কথা বলে পৃথিবীর প্রথম যে নিউট্রিশন কলেজ, হ্যাঁ? এইটার প্রতিষ্ঠাতা ডক্টর জন ইউডকিন, ওনাকে কিন্তু একাডেমিয়া থেকে নিষিদ্ধ হতে হয়েছিল ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফুড ইন্ডাস্ট্রিজ। দে আর ভেরি পাওয়ারফুল। সো যেটা হইছে তাদেরকে বোঝাইতে হবে যে এইটার বদলে আমরা কি অন্য কিছু করতে পারি কিনা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড আওয়ার পিপল। এটা যদি আমরা বোঝাইতে পারি হয়তো একটা সময় এসে চেঞ্জ আসবে। এখন কেন এই জিনিসটা চেঞ্জ করতে চায় না? কারণ এই কম্পোনেন্টগুলা কিন্তু আপনার ফুডের প্রতি অ্যাডিকশন তৈরি করে। হ্যাঁ। দ্যাটস ওয়াই কেউ চেঞ্জ করতে চায় না। রেস্টুরেন্টগুলোতে মানে অকাতরে হচ্ছে এই এলিমেন্টটা ইউজ করা হয়। আমাদের যে রেস্টুরেন্ট কালচার ডেভেলপ করছে লাস্ট ফিউ ইয়ার্সে। আমি তো যেখানে থাকি আমার বাসাটা হচ্ছে খিলগাঁও, হ্যাঁ? হুম। তো এটা তো ফুড হাব বেসিক্যালি। খিলগাঁও হাড়ভাঙা মোড় বলে একটা জায়গা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গা থেকে একেবারে তালতলা চৌধুরীপাড়া পর্যন্ত হ্যাঁ। রেস্টুরেন্টের রাজত্ব। তো দেখা যাচ্ছে এটা তো ইজিলি অনেকখানি টেস্ট বাড়ায় দেয়। যেকোনো ফুডে আপনি একটু সুগার আর একটু এমএসজি ইউজ করবেন। ব্যাস টেস্ট জাম্প করবে। সো খুব পপুলার হয়ে গেছে। আর মানুষও দেখা যাচ্ছে যে এখন একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য মুখিয়ে থাকে। তো ২ টা কারণে আমি বলব। ১ নাম্বার হচ্ছে বাংলাদেশে আড্ডা দেওয়ার জায়গা নেই। আমাদের আরবান স্পেস গুলোতে আড্ডা দেওয়ার কোনো জায়গা আমরা রাখিনি, শেষ করে ফেলছি। সো মানুষ কি করে কিছু হইলে তাকে তো কোথাও বসতেই হবে। আহ, এইটা কিন্তু ঘুরে ফিরে স্ট্রেস জেনারেট করে। আপনি আড্ডা দিতে তো টাকা লাগতেছে, হ্যাঁ? খুব বিশ্রী ব্যাপার আসলে। এবং অল্প টাকায় তো না সেটা। আপনি একটা ভালো জায়গায় বসলে আপনার অবশ্যই ২,৫০০-৩,০০০ টাকা খরচ হয়ে যাবে রেস্টুরেন্টের বিল দিতে গেলে। ৫ জন মিলে বসলেন বা ২ জন মিলে বসলেন। তো এটা তো ব্যাপার, হ্যাঁ? লাইফ যত এক্সপেন্সিভ হয়, আমরা কিন্তু ওই ঘুরে ফিরে এই যে দুষ্ট হ্যাঁ। চক্রের ভিতরে উম ঢুকতে বাধ্য হচ্ছি। তো এটা একটা ব্যাপার। আ এই ব্যাপারে আমি মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথেষ্ট নজরদারির অভাব আছে। হ্যাঁ? তো তারা যদি আরো সিরিয়াস হন, আমি মনে করি আরো ইমপ্রুভমেন্ট সম্ভব। আর বাংলাদেশ ফুড সেফটি অথরিটি ফর লাস্ট ফিউ ইয়ার্স তারা চেষ্টা করছে। যথেষ্ট চেষ্টা করছে। কতটুকু চেষ্টা করছে আ এবং বা কতটুকু করা উচিত সেইটা নিয়ে হয়তো ডিবেট থাকবে। হুম। বাট অ্যাকচুয়ালি এরকম কিছু দেশে আসছে, এস্টাবলিশ হইছে। এটাকে আমরা ওয়েলকাম করি। আমার মনে হয় জিনিসটা প্রতিষ্ঠানটাকে আরো বড় এবং ইফেক্টিভ করে তুলতে পারলে তখন হয়তো কোনো একটা পর্যায়ে একটা মানে পজিটিভ চেঞ্জ নিয়ে আসা সম্ভব। রাইট ভাইয়া। আর সরিষার তেলের ইফেক্টটা যেটা, যে এরকম ডিরেক্ট কোনো এভিডেন্স আছে কিনা যেটা আসলে ক্ষতিকর? 2004 এ আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা রিসার্চ পাবলিশ হয়। এটা হচ্ছে ইন্ডিয়াতে হুম। নয়াদিল্লি এবং বেঙ্গালুরুর প্রায় ৭০০ আ এক নয়াদিল্লিতে ৩৫০ জন এবং বেঙ্গালুরুতে প্রায় ৭০০ জন হার্ট ডিজিজ পেশেন্টের উপর রিসার্চটা করা হয়েছিল। এটা করা ছিল হসপিটাল সেটআপে অ্যাডমিটেড থাকা অবস্থায়। আ পরবর্তীতে তারা যখন বাসায় চলে যান তখন এটা কন্টিনিউ করা হয় কোহর্ট স্টাডিজ। তো এই যে রিসার্চটা, এই রিসার্চটায় দেখা গেল কি অয়েল চেঞ্জ করা হয়েছে। অন্য অয়েলে তারা ছিলেন, ওখান থেকে সরিষার তেল দেওয়া হয়েছে। তো একটা গ্রুপকে দেওয়া হয় সরিষার তেল, আরেকটা গ্রুপকে দেওয়া হয় না। তো এটার পরে দেখা গেল কি যে হার্ট ডিজিজের যে রিকারেন্স রেটটা একটা গ্রুপে 56% কমে। হুম। আর আরেকটা গ্রুপে 71% রিস্কটা কমে। রিলেটিভ রিস্ক, এটা অ্যাবসলিউট রিস্ক না। তো এইটা হচ্ছে সরিষার তেলের পক্ষের একটা ডেটা। এখন বিপক্ষেও ডেটা আছে। বিপক্ষে ডেটা যেগুলো আছে সেইগুলোতে সরিষার তেল সরাসরি ইনডিউস করে এরকম কোনো স্টেটমেন্ট নাই, আচ্ছা। কনক্লুশন নাই। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে এই যে ডেটা বা এই যে রিসার্চ কনক্লুশন যেগুলো দেখে সাধারণত আমরা সিদ্ধান্ত নেই, আমরা যদি রিসার্চ মেথোডোলজি বুঝতাম তাহলে আমরা কোনো রিসার্চেই এতটা আর কি উচ্ছ্বসিত হতাম না। ভরসা হ্যাঁ? পেতাম না আসলে। কেন বলতেছি? কারণ এখানে অনেক ফ্যাক্টর আছে। আপনি কোনো একটা সিঙ্গল ফ্যাক্টরের উপরে খুব সহজে মানে রিলাই করতে পারবেন না।
যতক্ষণ না আপনি কমপ্লিট একটা ক্লিনিক্যাল সেটআপে এইটা এপ্লাই করছেন পার্সনটার উপরে। হ্যাঁ? তো এই ধরনের এই ধরনের সেটআপগুলোকে সাধারণত ডাবল ব্লাইন্ড randomized control ট্রায়াল বলে। তো এখন এই ধরনের ট্রায়াল কিন্তু মানুষের উপর করাটা ইথিক্যাল না। হুম, কারণ যদি কিছু হয় মানুষের ক্ষতি হবে। যদি আপনার রিসার্চ বলে না বায়োকেমিস্ট্রি ওয়েন্ট রং, ঠিক আছে? এই ধরনের সিচুয়েশন যদি হয় মানুষের ক্ষতি হবে। সো ইথিক্যাল কারণে এই ধরনের রিসার্চ কিন্তু এক্সিস্ট করে না। এখন এই যে কোলেস্টেরল নিয়ে সাধারণত মানে যে একটা মানে ফোবিয়া কাজ করে, হুম, হুম, দেখেন সরিষার তেলে কোলেস্টেরল কিন্তু নাই। তো বলা হচ্ছে কোলেস্টেরল খেলে তোমার কোলেস্টেরল হবে। হুম, কোলেস্টেরল এক্সিস্ট করে না। তো এটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিক্টরি কথা হলো। নেক্সট হচ্ছে সরিষার তেল খেলে হয় ইরোসিক অ্যাসিড বেশি থাকলে। এই যে স্টাডিটা করা হয়েছিল, স্টাডি করা হচ্ছিল র্যাটসের উপরে, মাইস মেইনলি মাইসের উপরে। তো এখন মাইস যে প্রাণীটা, এই প্রাণীটা হচ্ছে এদেরকে আহ, সম্ভবত কি বলে দাঁত সামনের দিকে বড় থাকা যে প্রাণীগুলো এদেরকে একটা পার্টিকুলার নামে ডাকা রোডেন্টস। হয়, রোডেন্টস, ইয়েস ইউ রাইট। তো রোডেন্টদের লিপিড মেটাবলিজম, হ্যাঁ, যে রেগুলার ওয়েটা, এইটা আসলে মানে অ্যানিম্যাল ফ্যাট এক্সিস্ট করার মতো তো নাই। ওরা যে ফ্যাটই খায় ইভেনচুয়ালি ওদের বডিতে ক্লক করে। হুম, হুম, তো ভেজিটেবল ফ্যাট এরা হজম করে ফেলতে পারে বাট এটা জমায়ে ফেলে বডির ভিতরে। আর যদি অ্যানিম্যাল ফ্যাট খায় তাহলে তো কথাই নেই। তো এর আগে কোলেস্টেরল নিয়ে যে বিখ্যাত স্টাডিগুলো হয় তার গোড়ার দিকের স্টাডিগুলো কিন্তু খরগোশের উপরে, হ্যাঁ, তো মেইনলি রোডেন্টসের উপর করা। আর এই স্টাডিগুলোর একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে হলো গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে স্টাডিগুলো করা হয় ভিটামিন সি ডেফিসিয়েন্ট অ্যানিমেলের উপরে। হ্যাঁ, তাদেরকে আগে ভিটামিন সিতে ডেফিসিয়েন্ট বানানো হয়। তো ওল্ড এই যে স্টাডিগুলো হয়েছে এই স্টাডিগুলোর মডেলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের ছিল। পরবর্তীতে দেখা যায় যে না ভিটামিন সি প্রেজেন্ট রেখেই স্টাডি করার হুম, হুম, কালচারটা তৈরি হয়। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে কোলেস্টেরল থেকে কোলেস্টেরল তৈরি হয় এই ব্যাপারটা কি এটাও আমি ব্যাখ্যা করেছি। এবং অলরেডি ইউনিভার্সিটি অফ ঢাকা ইনস্টিটিউট অফ নিউট্রিশন ফুড সায়েন্স এটা আমরা 7-8 বছর আগে থেকে পড়া শুরু করেছি। হ্যাঁ, যে বডি কোলেস্টেরল দিয়ে কী করবে এটা ডিসাইড করে আমাদের লিভার। হুম, হুম। হ্যাঁ, সো উই নিড টু কিপ আওয়ার লিভার হেলদি টু হ্যাভ আ হেলদি হার্ট। আর দ্বিতীয়ত হচ্ছে হলো গিয়ে যে আমরা এই যে সরিষার তেল থেকে হার্ট ডিজিজের অবনতি না হয়ে উন্নতি হয় এটার পক্ষে কিন্তু হিউম্যান স্টাডিজ আছে। আচ্ছা। কিন্তু এইটার সরাসরি অবনতিতে কন্ট্রিবিউট করে বা সরিষার তেল খেলে ব্লক হয়ে যাচ্ছে হার্টে, এইরকম কিন্তু কোনো এভিডেন্স নাই। হুম। হ্যাঁ, তো এই ব্যাপারটা আশা করি অনেকে চিন্তা করবেন। আর রিসার্চটা কিন্তু যেন তেন জায়গায় হয় নাই। এইটা গেল সরিষার তেলের ব্যাপার আমার কথা। আর একটা ব্যাপার হচ্ছে কি এখন মডার্ন ফাইন্ডিংস বলতেছে যে হার্ট ডিজিজের পেছনে মেইন ভিলেন হচ্ছে ইনফ্লামেশন, হুম। ইনসুলিন রেজিস্ট্যান্স। এই দুইটা জিনিস আমরা কন্ট্রোল করতে পারলে বন্ধ হয়ে যাবে না হয়তো হার্ট ডিজিজ, বাট আমাদের সিগনিফিকেন্টলি হয়তো কমে সিগনিফিকেন্টলি আসবে। রিডাকশন আসবে। আর ইনফ্লামেশনের সবচেয়ে বড় মার্কার যেগুলো আমরা বললাম যে মানে সবচেয়ে বড় ফ্যাক্টর যেগুলো বললাম যে স্ট্রেস, ধূমপান এবং এনভায়রনমেন্টাল পলিউশন, এইগুলোর দিকে আমরা নজর না দিয়ে যদি আমরা কন্টিনিউ কোলেস্টেরল কোলেস্টেরল বলে আমরা চিন্তিত থাকি এটা হবে গোড়া কেটে আগায় পানি ঢালার মতো একটা ব্যাপার। ভাই রিসেন্টলি আমরা যে কিছু বাজওয়ার্ড শুনতে পাই এই ডায়েটারি ডিসিপ্লিনে, যেমন ধরেন এই যে কিটো ডায়েট, তারপর হচ্ছে পেলিও ডায়েট বা কার্নিভোরাস ডায়েট, এই জিনিসগুলো। তো পেলিওর পক্ষে যারা কথা বলেন তারা বলেন যে হ্যাঁ, মানুষ তো অনেক আগে থেকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে থেকে এই ধরনের খাবার খেয়েই হ্যাবিচুয়েটেড ছিল, তখন তো মানুষের এত ডায়াবেটিস হয় নাই, কিংবা হচ্ছে এত এই ধরনের সমস্যা হয় নাই, বা এখন যেটা খুব কমন গ্যাস্ট্রিকের সমস্যা, ডাইজেস্টিভ প্রবলেম, এগুলো হয় নাই, সো এটা ভালো। আবার একই রকমভাবে হচ্ছে যারা কিটো ডায়েটের পক্ষে কথা বলেন, সো এটা নিয়েও তাদের এরকম স্ট্রং লজিক আছে। সো আমি কিভাবে বুঝবো যে আমার জন্য আসলে হচ্ছে কোনটা সুটেবল? কিটো ডায়েট মেইনলি তাদের জন্য যারা খুব দ্রুত ওয়েট কমাতে চান, হুম, যাদের বডিতে ফ্যাটের পরিমাণ এতটা বেশি যে সে যদি কাট করতে চায় ফ্যাট, রেগুলার যে ডায়েটারি ম্যানেজমেন্টগুলা ক্যালোরি কাট ডাউন করে, হুম। এইটা হয়তো সে 10 বছরেও টার্গেটে পৌঁছাতে পারবে না। আচ্ছা। আর একটা
পর্যায়ের পরে কিন্তু ক্যালোরি কাট ডাউন আর কাজ করে না। আমাদের ব্রেইন খুব চালাক। ধরেন আপনি প্রথম ১ মাসে আপনি ৫০০ ক্যালোরি কমিয়েছেন। পরের মাসে আপনি আরো ৫০০ ক্যালোরি কমালেন। তারপরের মাসে আরো ৫০০। আপনি ১,৫০০ ক্যালোরি বাদ দিয়ে দিয়েছেন। আপনি এখন খান কত ক্যালোরি? জেনারেলি ২২০০, হুম, ২৩০০, হুম। ২৪০০, যারা একটু বেশি খায় ২৮০০, আচ্ছা। ৩,০০০। এখন ব্রেইন করবে কি? প্রতিবার আপনি ক্যালোরি কাট করবেন, আপনার মেটাবলিজম একটু করে স্লো করে দিবে। ওকে। ব্রেইন থিংস লাইক যে এই পারসনের কাছে তো রিসোর্সেস নাই। সে দুর্ভিক্ষে আছে। দুঃখী মানুষ। তো তাইলে কি করা যায়? তাহলে তার মেটাবলিজম স্লো করে দেই। সুগার কম ইউজ করুক সে। গ্লুকোজ কম ইউজ করুক। তো এখন ঝামেলাটা লাগে আপনি চিরকাল তো এরকম খেয়ে কাটাতে পারবেন না। না। একটা পর্যায়ে দেখেন আপনি ক্যালোরি কম খাওয়ার সঙ্গে, সঙ্গে যেটা হচ্ছে আপনি কিন্তু আপনার মাইক্রোনিউট্রিয়েন্টও কাট করছেন। হুম। এটা অবচেতনে। তখন হয় কি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে আমাদের বডি তো ফাংশন করতে পারে না। আমাদের বডিতে অটোমেটিক্যালি অটোইমিউন কিছু মার্কার আছে ওগুলো অ্যাক্টিভ হয়ে যায়। যেগুলো বডিতে তখন আবার ইনফ্লামেশন জেনারেট করা শুরু করে, বডিকে স্ট্রেসে ফেলে দেয় এবং আমাকে গ্র্যাজুয়ালি একটু হাংরি অ্যান্ড কিছুটা ফেরোসাস বানায় ফেলে। ইউএসএতে বেশ কিছু স্টাডিজ হয়েছে 1950s হ্যাঁ, হাউ গেটিং আন্ডার দ্য রেগুলার ক্যালোরি or low calorie diets makes people angry and ferocious. তো ব্যাপারটা হলো যে যখন আপনি লো ক্যালোরিতে থাকবেন কিছুদিন পর্যন্ত এটা সাস্টেইনেবল, তারপর আর না। এখন ধরেন আপনার বডিতে ফ্যাট আছে ৭৫ কেজি আর আপনি মানুষটা হচ্ছে ধরেন ১৩০ কেজি। ঠিক আছে? ৭৫ কেজি ক্যালোরি কাট করে বার্ন করা ইম্পসিবল, পারবে না। ১ নম্বর ব্যাপার। ২ নম্বর হচ্ছে ক্যালোরি কাটিং এটা খুব সাস্টেইনেবলও না। হুম। গেল। এরপর হচ্ছে কিছু কন্ডিশন থাকে পেশেন্ট অলরেডি অনেক কম ক্যালোরি নিচ্ছে। অনেক কম। কত? ৮০০, ১২০০ এই পর্যন্ত নামে। বাংলাদেশে হাজার, হাজার থাইরয়েড পেশেন্ট আছে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত। তারা ৮০০, ১০০০, ১২০০ ক্যালোরি ডায়েট নেয়। তো ও আর কত নামাবে? ও কি না হুম, খেয়ে হুম। মরবে সেটাই। ওয়েট কমাতে গিয়ে? নো। তখন তারা চিন্তা করে যে না আমার ওয়েট বেশি থাকুক আমি এসব করব না। এইটা সম্ভব না। দেখেন এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যারা আছে তারা কি করবে? তাদেরকে এমন একটা পদ্ধতি যেতে হবে যে পদ্ধতিতে সে তার বডিকে বোকা বানাবে। সে খাবে কিন্তু তারপরও বডি বার্ন করবে। কিটো হচ্ছে এরকম একটা মেথড। আচ্ছা। এখন দেখার কিছু বিষয় আছে। সে কি খেয়ে কিটো করছে? অ্যাকচুয়ালি তার কিটো হচ্ছে কিনা? তার বডি কিটো করার উপযুক্ত কিনা? হুম? এইগুলোর ব্যাপার আছে। লাইক অনেক পেশেন্ট আছে যাদের ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স আছে, যাদের কিডনিতে প্রবলেম আছে বা যাদের হার্ট ডিজিজের কন্ডিশন এরকম যে সেটা এখনো স্টেবল না বা দেখা যাচ্ছে যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স কত সে সেটা জানে না, কখনো টেস্ট করায় নাই। হ্যাঁ, তার গ্লুকোজ কিভাবে ওঠে নামে, হ্যাঁ, এগুলো সে প্রপারলি কখনো দেখে নাই। ঠিক আছে? তো এই ধরনের পেশেন্ট যখন কিটো করতে যায় এইটা একটু ঝামেলা। কেন? হুম। কারণ ketogenic diet is effective in many perspectives, but it's an extreme diet and it's a very sophisticated diet. এইটা মানে না জেনে শুনে ধুম করে, করে ফেলা এটা কারোর জন্য উচিত না। যেটা হয় কিটো করার আগে আপনি যদি একটু নিজের মেটাবলিজমটাকে বুঝেন, তারপরে আপনি একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে তারপর করেন, ইটস ওকে। প্রবলেমটা কি আমি বলি, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নিউট্রিশন ডিপার্টমেন্টে কেটোজেনিক ডায়েট সেভাবে পড়ানো হয় না। দিস ইজ আ প্রবলেম। তো এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা বাংলাদেশে দেখেন কিটোর রিকোয়ারমেন্টও আছে, আবার কিটো নিয়ে অপপ্রচারও আছে। কিটো নিয়ে সোয়াশ বাকলিং বা অতিরিক্ত অতি ইয়ে উচ্ছ্বাস করা, টাইপের হ্যাঁ? জিনিসও হয়। অতিরঞ্জিত করে ফেলা। তো এগুলোও আছে। এসব কিছুর মধ্যে যেটা নাই সেটা হচ্ছে কিটো সংক্রান্ত নলেজ। আচ্ছা। এইটা গ্রো করা দরকার। কিছু মানুষ আছে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ যারা প্রপারলি কিটো প্র্যাকটিস করছেন। কিছু ডাক্তার আছে, অল্প কিছু নিউট্রিশনিস্টও আছে। বাট সব মিলে তাদের সংখ্যা ১০ জনও না। এত বেশ কম? হ্যাঁ, এইটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আ দ্বিতীয়ত হচ্ছে কেটোজেনিক ডায়েট ছাড়া ওয়েট লসের আরো অনেক ওয়ে আছে, ইফেক্টিভ ওয়েই আছে। তো হিউম্যান বডি বা কার জন্য কোনটা বেটার হুম, এটার জন্য আমি প্রথমে বললাম যে কিটো হচ্ছে তাদের জন্য হু ইজ ভেরি, ভেরি ওভারওয়েট, ভেরি ফ্যাটি, হ্যাঁ? এবং সে ক্যালোরি কাট আর করতে পারতেছে না। হুম, হুম।
তাদের জন্য হচ্ছে কিটো একটা। সেকেন্ড হচ্ছে প্যালিও বা মেডিটেরেনিয়ান। মেডিটেরেনিয়ান হচ্ছে হার্ট ডিজিজ একটু স্টেবল হয়ে আসছে হুম। বা ক্রিটিক্যাল কন্ডিশন ইজ লাইক যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এই সিচুয়েশনের জন্য ক্রিটিক্যাল সিচুয়েশন বলতে ক্রিটিক্যাল তো সীমা নাই, অনেক জায়গায় আছে যে সরাসরি ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু দেওয়া যায় না বা উচিত না, কিন্তু ইন জেনারেল হার্টের অবস্থা যদি খারাপ হয় মেডিটেরেনিয়ান থাকাটা বেটার। যদি মাল্টিপল কমপ্লিকেশন থাকে এক্সেপ্ট কিডনি, তাহলে কিটো সরি মেডিটেরেনিয়ান ডায়েটে যাওয়া যায়, সমস্যা নেই। আর মেডিটেরেনিয়ান চাইলে সবাই করতে পারে আন্ডার ওয়েট বাদে, যাদের আন্ডার আচ্ছা। ওয়েট মেডিটেরেনিয়ান যদি তারা তো করে মোস্ট লাইকলি তার ওয়েট আর জীবন নর্মাল হবে না যতক্ষণ না এটা ছেড়ে দিচ্ছে। পক্ষান্তরে প্যালিও যেটা প্যালিও করা উচিত তাদের যারা প্রচণ্ড ফিজিক্যালি অ্যাক্টিভ আচ্ছা। এবং জেনারেলি মেসোমর্ফ টাইপের বডি, গাট জেনেটিক্যালি গুড মাসলস, হ্যাঁ, একটু গাট্টা গোট্টা শক্তিশালী মানুষ, এদের প্যালিও করা উচিত। দুর্বল মানুষের প্যালিও করা উচিত না। কেন করা উচিত না? মোস্ট লাইকলি দেখা যায় কি যে এই মানুষগুলোর মেটাবলিজম ঠিক থাকে না। যখন মেটাবলিজম ঠিক থাকে না, প্যালিওর ফ্যাটটা হবে কি সে ঠিকই জমা ফেলবে বডির হুম। ভিতরে। হ্যাঁ, আবার সে চলতেছে গ্লুকোজের উপরে, তো প্যালিওতে খুব বেশি গ্লুকোজ থাকে না, খুব বেশি কার্বোহাইড্রেট থাকে না। সো সে একই সাথে মোটাও হবে একটু, আর সে দুর্বল ফিল করবে, দুইটাই ঘটার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি তার মেটাবলিজম ঠিক না থাকে। সো এটা হচ্ছে শক্তিশালী মানুষের ডায়েট বেসিক্যালি প্যালিও। আমরা সাধারণত পেশেন্টকে মোটামুটি 4-6 মাস ডায়েট করানোর পর প্যালিও দিই। আচ্ছা। কিটোজেনিক ডায়েট আমরা 2-3 মাস ধরে প্রিপেয়ার করার পর তারপর হয়তো কিটোজেনিক ডায়েট প্রয়োজন হলে ইউজ করি, যেটা আসলে হওয়া উচিত। এরপর হচ্ছে আমাদের যে রেগুলার ডায়েটটা, এটা হচ্ছে আমরা বলি যে হাই কার্ব ডায়েট বেসিক্যালি। মোর দেন 50% কি আমরা তো পারলে 85% 90% কার্বোহাইড্রেট খাই বাংলাদেশে। আর ইউএসএতে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট যেটা, ওটাতে দেখা যায় অ্যারাউন্ড 60% কার্বোহাইড্রেট টু 70% কার্বোহাইড্রেট থাকে, অ্যারাউন্ড 15-20% ফ্যাট থাকে। অনেক সময় দেখা যায় এই 60%কে তারা কাট করে 45-50 নিয়ে আসে, ফ্যাট বাড়িয়ে দেয় তারা। হুম। তো এই যে কম্বিনেশনটা আইসক্রিম কম্বিনেশন বলি আমি আর কি, যদি আইসক্রিম কম্বিনেশন আরেকটু আলাদা, তো একই সঙ্গে হাই কার্ব হাই ফ্যাটের উপস্থিতি দ্যাটস ভেরি ডেট্রিমেন্টাল টু হেলথ, ওইটা হওয়া উচিত না। আর আমাদের হচ্ছে কি সম্পূর্ণ কার্ব ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যেটা আমাদের ন্যাশনাল ক্যারেক্টারকে সিগনিফাই করে। ঠিক আছে, আমরা কোনো কিছুতে বেশি ফোর দিতে চাই না, আমরা একটু অলস হই, আমাদের বারবার মুড চেঞ্জেস হয়, হ্যাঁ, আমাদের কোনো কিছু বেশি দিন ভাল লাগে না, এই যে ন্যাশনাল ক্যারেক্টার, এবং একটু পর পর লো এনার্জি, একটু পর পর অ্যাটেনশন চেঞ্জ, তো এই যে পুরো ন্যাশনাল ক্যারেক্টারকে সিগনিফাই করে আমাদের ফুড হ্যাবিট 85% কার্বোহাইড্রেট, অ্যান্ড দ্যাট সিম্পল কার্ব। 80% কার্বোহাইড্রেট খেয়েও হেলদি থাকা যায় ওয়েন ইটস লো গ্লাইসেমিক কার্বস। লো গ্লাইসেমিক বলতে আপনি যদি বার্লি খান এবং আপনার হুম। যদি হুম। গ্লুটেন সেন্সিটিভিটি না থাকে, তো সেক্ষেত্রে আপনি বার্লির জিআই হচ্ছে 28-এর দিকে থাকে, ইটস হেলদি। আপনি ইভেন মডারেট জিআই অনেক ফুড আছে, কাউনের চাল, ওটস, রোল্ড ওটস যেটাকে বলে, এগুলো খেয়েও আসলে হেলদি থাকা সম্ভব। কাসাভা, এইটা খুব ভালো লো গ্লাইসেমিক ফুড। আমাদের মিষ্টি আলু খুবই লো গ্লাইসেমিক ফুড। বাকহুইট একসময় ঢেমসি নামে পাওয়া যেত সব জায়গায়, তো এগুলো লো গ্লাইসেমিক ফুড। এগুলো কিন্তু মানে 80% খেলেও আপনার 80% সাদা ভাতের মতো ইফেক্ট হবে না। তো এই জিনিসগুলো মানে এগুলো যদি কেউ যদি হাই কার্ব ডায়েটও থাকে, এগুলো খেয়ে দে মে গেট হেলদি, তবে সবার জন্য না। দের আর টাইপস অফ পিপল হু ডোন্ট টলারেট অর মেটাবলাইজ কার্বস সো ইজিলি, সো ওই ধরনের মানুষ ভালো থাকবে না। এটা আসলে ব্যক্তি ভেদে খুবই ভ্যারি করে। আপনি দেখবেন আপনার বাসার মধ্যে যদি 5টা মানুষ থাকে, 5 জনে দেখবেন 5 রকম হজম শক্তি। হ্যাঁ। তো এটা খুবই ব্যক্তিভেদে ভ্যারি করে, যে কারণে আমাদের কাছে মানুষের হাসার প্রয়োজন পড়ে। আর এর বাইরে আমরা যেটা আছে যে কিটোজেনিকটা, লো কার্ব ডায়েট বলে একটা ডায়েট আছে কিটোজেনিক ডায়েটের কাছাকাছি। তো লো কার্বের 2টা ভ্যারিয়েশন হতে পারে। একটা হচ্ছে লো ফ্যাট, লো কার্ব লো ফ্যাট হাই প্রোটিন, এটা একটা। আর একটা হচ্ছে লো কার্ব হাই প্রোটিন, এটা হচ্ছে মডারেট ফ্যাট। তৃতীয় আরেকটা ভ্যারিয়েশন আছে, এইটা হচ্ছে লো কার্ব হাই ফ্যাট মডারেট প্রোটিন। তো কোনটা কে করবে লম্বা লাভের বিষয়। তো সংক্ষেপে বললে লো কার্ব হাই ফ্যাট করতে পারে হচ্ছে জেনারেলি যাদের ওয়েট বেশি, তারা ওয়েট কমানোর জন্য ওকে। অ্যারাউন্ড 10-15% কার্বোহাইড্রেট রেখে
অ্যারাউন্ড 50 to 60% ফ্যাট, বাকিটা প্রোটিন। আর বাকি দুইটা স্পেসিফিক কন্ডিশনের জন্য। আমরা সেদিকে এখন না যাই, মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে। শিওর ভাইয়া। আর কার্নিভোরাস ডায়েটটা হচ্ছে অনেকে করার চেষ্টা করে, প্রমোট করার চেষ্টা করে। কার্নিভোর ডায়েট খুব সুন্দর ডায়েট, পার্টিকুলারলি আমি নিজে বেনিফিটেড হচ্ছি এটা দিয়ে। আচ্ছা, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের বডি এটার জন্য প্রিপেয়ার্ড অ্যাকাস্টম টু না, না বা হ্যাঁ, প্রিপেয়ার। অ্যাবজর্ব করতে পারে না। কেন? কার্নিভোর ডায়েট দুইটা কন্ডিশনে খুব ভালো কাজ করে। একটা হচ্ছে যখন ইউর বডি ইজ অন নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আমি যখন কোভিডে ইনফেক্টেড হই, হুম, হুম। কোভিডে আমার প্রায় 11 কেজি ওয়েট লস হয়েছিল 10 দিনে। তো এরপর কি হয়েছে, এরপর সুস্থ হলাম প্রায় মাস দেড়েক পরে। আমি দেখতে পেলাম যে একদম আমার মেটাবলিজম শেষ, কোনোভাবে কিছু খেতে পারি না, ভালো লাগে না, কিন্তু সারাদিন ক্ষুধা লেগে থাকে। হুম, হুম। হাউ টু সলভ দিস? তো আমি এটা নিয়ে আমার এক সিনিয়রের সঙ্গে আলোচনা করলাম। তো উনি বললো যে তুমি এটা করে দেখতে পারো। তখনও আমার আসলে এখনকার মতো নলেজ ডেভেলপ করে নাই আসলে ডায়েট নিয়ে। তো আমি বললাম ঠিক আছে, লেটস ট্রাই ইট। তো আমি তখন যেটা জানতাম যে আই এম জেনারেলি আ গুড অবজার্ভার অফ মিট। তো আমি শুরু করলাম। 37 ডেজ আমি আসলে বিফ ছাড়া কিছু খাইনি। 37 days beef and eggs. That gave me amazing results. আর এইটা হচ্ছে একটা কন্ডিশন যে আপনি নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, একটা ইনফেকশন থেকে উঠছেন, হুম, হুম। এরকম সিচুয়েশন, বা একটা মানে একজন মানুষের বডির 5 to 10% বার্ন হয়ে গেছে, হ্যাঁ। তার জন্য এটা খুব ভালো ডায়েট। এখন এইটা করার জন্য আপনার যেটা লাগবে, খুব ভালো হজম শক্তি লাগবে, অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রি থাকলে ভালো, যে লোকটার ভালো মাসল মাস ছিল, হ্যাঁ, গুড মাইটোকন্ড্রিয়াস আর অ্যাভেলেবল। আর যেটা থাকা যাবে না সেটা হচ্ছে কিডনি ডিজিজ অ্যান্ড ইউরিক অ্যাসিড। অনেকেই আছে জানে না হয়তো, তার অ্যানসেস্টরদের গাউট ছিল, হুম। হ্যাঁ, বা বাবা বা মা বা দাদা বা নানা নানি, কারো বাতের ব্যথা ছিল, হ্যাঁ। সে জানে না হয়তো যে তারও ইউরিক অ্যাসিডটা বেশি। এই কয়েকদিন কার্নিভোর করার পরে দেখবেন যে তার মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে গেছে। সো এই সিচুয়েশনটা একটু খেয়াল করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওয়েন ইউ ডু কার্নিভোর, সম্ভাবনা আছে আপনার যথেষ্ট পরিমাণ ফ্যাটও খেতে হবে। তো অনেকে না ভালো ফ্যাট ডাইজেস্ট করতে পারে না, আচ্ছা। অনেকেই পারে না। তো এই দুইটা ব্যাপার যদি একটু আমরা নোটিস করি, যে আমার কিডনিতে কোনো প্রবলেম আছে কিনা বা ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে কিনা, এটা। আর দ্বিতীয়ত হচ্ছে হলো গিয়ে আমি ভালো ফ্যাট ডাইজেস্ট করতে পারি কিনা, বাস এইটা জানলেই কার্নিভোর করা যায়। কার্নিভোরের অনেক সুবিধা আছে। এখন আপনি যে অ্যানিমালটা খাবেন, আমি আবারও সাপ্লাইতে চলে যাচ্ছি, ওই অ্যানিমালটা কি খায় এটা গুরুত্বপূর্ণ সবসময়। হয়তো দেখা যাবে যে দুইজন মানুষ কার্নিভোর করছে, একজন ইউরোপে একজন আমেরিকাতে। আমেরিকাতে হচ্ছে সবই হচ্ছে মানে হরমোনের গোডাউন, আর্টিফিশিয়াল হরমোন। তো দেখা যাবে কি ইউরোপিয়ানটা ভালো আছে, আমেরিকাটা মরে গেছে। হুম। দিস ইজ দ্য লাইকলি থিং টু হ্যাপেন। সো আমরা অ্যানিমালদের কিভাবে বড় করছি, এটা গুরুত্বপূর্ণ। রাইট। ভাই আমরা আলোচনার একদমই শেষের দিকে চলে এসেছি। অনেক লম্বা ডিসকাশন হলো আজকে। ভাই আপনি আলোচনা শুরু করার আগে আমাকে $1 ট্রিলিয়ন হার্ট অ্যাটাকের একটা গল্প বলতে চাচ্ছিলেন। এইটা বলা হয়নি আমাকে। এইটা মনে হয় আজকের আলাপ না করাটা বেটার হবে। এটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমরা একটা ডিসকাশন। সাসপেন্স রেখে দিলাম, হয়তো আমরা পরে কোনো হয়তো দেখি একদিন কোনো এক আলাপ সময় হয়তো আলোচনা করা আলোচনা যাবে। করবো। ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এই লম্বা সময়টা আমাদের সাথে থাকার জন্য। ভাইয়াকে তো অবশ্যই ধন্যবাদ আমাদেরকে এই জিনিসগুলো একদম ভেঙে, ভেঙে খুঁটিনাটি বুঝিয়ে বলার জন্য। তো ভাইয়া আমাদের মোস্টলি অডিয়েন্স যারা, তারা বেশিরভাগই হচ্ছে 18 to 34 এই এজের মধ্যে পড়ে। তো শেষ করার আগে আমাদের অডিয়েন্সের জন্য যদি ভাই কোনো মেসেজ দিতে চান। অডিয়েন্সের জন্য মেসেজ বলতে আসলে কি বলবো আমি বুঝতে পারছি না। বাট আমাদের সম্ভবত সুযোগ আছে নেক্সট 15 ইয়ার্সে আমাদের কান্ট্রিকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার। আমরা যে পাস্টটা ফেলে আসছি বা যে প্রেজেন্টে বসবাস করছি, প্রেজেন্টকে হয়তো সবাই একইভাবে পারসিভ করে না। কেউ খুব ভালো আছেন, কেউ হয়তো মন্দ আছেন। তবে আমরা কিন্তু ফিউচারকে অনেকাংশেই কন্ট্রোল করতে পারি। দেশের ফিউচারকেও যদি চেঞ্জ করতে না পারেন, পার্সোনাল লেভেল নিজের ফিউচারকে এটলিস্ট চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র কয়েকটা জায়গায় ফোকাসড হয়ে। নাম্বার 1, আপনার স্লিপ, রাইট টাইমে ঘুমানো। এরকম না আপনি ৬ ঘন্টা থেকে ৯ ঘন্টা ঘুমালেই হেলদি থাকবেন। আপনাকে রাইট টাইমে ঘুমাতে হবে। যে সময়টা ঘুমানোর জন্য আপনাকে তৈরি করা আছে সবকিছু, সেই সময়টা। রাত ৯টা থেকে ১১টা শুরু করার চেষ্টা করা। নাম্বার 1। নাম্বার 2, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে যান। ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে হাঁটা, দৌড়ানো, সাঁতার থেকে শুরু করে আপনার টেবিল টেনিস, ক্রিকেট, ফুটবল এভরিথিং ইনভলভড। আপনি অন্তত একটা খেলা খেলেন এবং একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কন্টিনিউ করেন।
আর ৩ নম্বর হচ্ছে অবশ্যই ওয়েট। এটা আপনার বন্ধু। বিশেষভাবে যারা ছেলেরা ওয়েট তাদের সবচেয়ে ভালো বন্ধু। আয়রনের চেয়ে ভালো বন্ধু মানে ম্যানকাইন্ড আসলে খুব একটা পায় নাই আমি বলব। তো আপনাকে আয়রনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সেটা কিভাবে? থ্রু টেকিং ওয়েটস। আর এর পাশাপাশি ৪ নাম্বার ব্যাপারে আমি বলব যে সাদা রঙের কার্বোহাইড্রেট, সুগার অ্যান্ড অল দ্য sugary ফুডস as well স্মোকিং ছেড়ে দিতে হবে। যদি হেলদি থাকতে চান এটার কোনো বিকল্প নাই এবং এইটা যে ড্যামেজ করবে তা আপনি অন্য কোনো কিছু দিয়ে কভার করতে পারবেন না। উই ক্যান গ্যারান্টি। আর সর্বশেষ যেটা আমি বলব যে মাইন্ডফুলনেসের অভ্যাস করা এবং মিনিংফুল রিলেশনশিপ ডেভেলপ করা এইটাতে গুরুত্ব দেন। আর যারা আর্নিং শুরু করে দিয়েছেন তারা একটা জিনিস করবেন সেটা হচ্ছে নিজের ফিনান্সিয়াল ডিসিশনের ব্যাপারে একটু চিন্তা করবেন যে হোয়াটস সাস্টেইনেবল। আপনি লাইফের কোনো গোল অ্যাচিভ করতে গিয়ে নিজেকে বার্ন আউট করে ফেলতেছেন ৩০, ৩৫, ৪০ বছর বয়সে। আপনি বাকি জীবন কি করবেন? এটা একটু আপনাকে ভাবতে হবে। হেলথ ইজ অলওয়েজ দ্য ফার্স্ট প্রায়োরিটি এই ক্ষেত্রে। কারণ এই প্রায়োরিটিটা আপনার অন্য প্রায়োরিটিগুলোকে বাঁচায় রাখবে। আর যদি এই প্রায়োরিটি আপনি নষ্ট করেন, আপনি অন্যগুলোকে আসলে বেশি দিন পার্সিউ করতে পারবেন না। আপনি হয়তো বাড়ি করছেন, আপনি বাড়িতে থাকবেন না, সবাই থাকবে। আপনি হয়তো আ খুব ফ্যান্সি কিছু কিনতে পছন্দ করেন, কিনছেন বারবার। আপনি হয়তো বার্সেলোনাতে গিয়ে একটা লিওনেল মেসির ম্যাচ দেখে এসেছেন বা আ আপনি রিয়াল মাদ্রিদে গিয়ে মাদ্রিদের খেলা দেখে এসেছেন। এটা আপনাকে একটা বুস্ট দিবে। আপনি হয়তো কাতারে ওয়ার্ল্ড কাপের টিকিট কেটে ওয়ার্ল্ড কাপ দেখে আসতে পারতেছেন বা সামনে ইউএসএ তে যাবেন। এটা আপনাকে একটা বুস্ট দিবে, ঠিক আছে। এই ধরনের কোনো বুস্ট কারো দরকার হতে পারে। বাট এই যে আপনার যে এক্সপেন্ডিচার এর যে খাতগুলা এটাকে একটু ওয়াইজলি চুজ করেন। এইটা আপনার লাইফকে ইজি করবে। মিনিংফুল রিলেশনশিপ এইটা আমাদের লাইফকে ইজি করবে। আমরা এমন জায়গায় যেন নিজেদের ইফোর্টকে নষ্ট না করি, যে জায়গাগুলো আমাদের লাইফকে ফার্দার হার্ডার করে দেয়। থ্যাংকস এভরিবডি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ পরের পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।